সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায়। তো নজরুল যে সময়কার কাহিনী বলেছেন সেটা আজ থেকে প্রায় 20 বছর আগের একটি কাহিনী, এবং তখন তিনি চাকরি করতেন ঢাকার মতিঝিল এলাকায়, এবং তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন, প্রাইভেট কোম্পানিতে, এবং সেই কোম্পানির বস বিভিন্ন রকম ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করত। তো যাই হোক, তাদের এটা ছিল একটা কনস্ট্রাকশন ফার্ম, মানে ডেভেলপার ফার্ম, যেখানে বিল্ডিং তৈরি হয়। তো যে সময়কার কাহিনী বলছি সেই সময় নজরুল চাকরি করতো সে কোম্পানির আন্ডারে, এবং তাদের ফার্ম তখন জাস্ট কেবল গ্রোয়িং একটা ফার্ম, এবং তার কোম্পানি একটা কাজ পায় ঢাকা শহরের উত্তরা এলাকায়, এবং উত্তরার একটা অঞ্চলে তাদের ফার্ম কাজ পায়, এবং যেই জায়গাটায় কাজ পায় সেখানে তাদের বিল্ডিং করার কথা। বেশ মোটামুটি একটা বেশ মানে একটা স্ট্যান্ডার্ড জায়গার উপরে কাজটা হচ্ছে, মানে বেশ অনেক বড় না, আবার অনেক ছোট না, মানে মোটামুটি একটা রেজিডেন্সিয়াল প্লট, সেখানে কাজ হবে। এবং নজরুলের বস সেখানে নজরুলকে দায়িত্ব দেয় যে সেখানে কয়েকদিন থাকার জন্য। তো যেখানে থাকা হবে সেখানে যেই অবস্থায় নজরুল গিয়ে উঠলো, সেই অবস্থায় হচ্ছে সেখানে হচ্ছে একটা বাউন্ডারি করা, জায়গাটার চারপাশে একটা বাউন্ডারি করা, এবং একটা টিনের ঘর আছে, আর তার পাশে একটা পাকা দালান। তো পাকা দালানটা হচ্ছে লাইক একতলা বাড়ি, এবং সেটার উপরে টিনের ছাদ দেয়া, এবং বাসার পাশে কিছু গাছ লাগানো, এবং বেশ বড় একটা আম গাছ আছে, এবং তার পাশেই হচ্ছে গিয়ে কিচেন, মানে আলাদাভাবে কিচেন করা, আর তার আরেক পাশে হচ্ছে একটা টিন শেড ঘর। এবং এই অবস্থায় হচ্ছে বাসাটার অবস্থান এখন, এবং তারা যখন কাজটা ধরবে তখন এটা ভেঙে আরো ডিফারেন্ট করা হবে, জাস্ট সেখানে বাউন্ডারি দেয়াল টানা হয়েছে। তো নজরুলের বর্ণনা মতে যে সেই বাড়ির আশেপাশে এলাকায় বেশ দূর পর্যন্ত কোনো জায়গা ছিল না, মানে কোনো সেটেলমেন্ট ছিল না, বাড়িঘর ছিল না, এবং তার পাশে বিভিন্ন কিছু এরকম ডেভেলপারের প্লট ছিল, এবং হেঁটে বেরিয়ে গেলে অনেক দূর পর্যন্ত গেলে সেখানে রাস্তা শুরু হয়, এবং তার পাশে একটা মুদি দোকান। তো এই হচ্ছে সেখানকার অবস্থা। এবং রাতের বেলা সেই এলাকায় বিদ্যুতের পোলগুলো অনেক দূরে দূরে, এবং নজরুল যেখানে থাকতো সেই এলাকায় তখন পর্যন্ত বিদ্যুতের খুব ভালো ব্যবস্থা নেই। মানে নজরুলদের যে প্লটটা ছিল সেই প্লটের সামনে থেকে বেশ অনেক দূর পর্যন্ত কোনো বৈদ্যুতিক পোল ছিল না, বাতির পোল ছিল না। তো তার মানে নজরুলকে সেই মুদি দোকান থেকে হেঁটে একটু সামনে আসলে একটা দুটা পোল পড়তো, তারপরে অন্ধকার, এবং সে অন্ধকার থেকে হেঁটে আসতে আসতে তার যে প্লটটা সেই বাউন্ডারি পর্যন্ত কিন্তু কোনো আলো নেই। বাউন্ডারির ভেতরে ঢুকলে তার যে মূল যেই বাসাটা সেটার ভেতরে বাল্ব লাগানো ছিল, এবং সেখান থেকে সে আলো পেত। তার মানে রাতের বেলা নজরুল যদি কোনো কারণে দোকানে যেত, সে আসলে বেশ অন্ধকারের মধ্যে দিয়ে আসতে হতো, যে কারণে সে একটা ফ্ল্যাশ লাইট ক্যারি করতো। আমি এই টোটাল ডিটেইলস বলছি এই কারণে আপনাদের একটু বোঝার সুবিধার জন্য যে জায়গাটা কেমন এবং পরিবেশটা কেমন। তো নজরুল তাদের বাউন্ডারিতে দাঁড়ালে দেখতে পেত অনেক দূর দূরান্ত মতো প্লট আছে, এবং সেই প্লটগুলো টোটালি ঘাসে ছেয়ে গেছে, মানে বড় বড় ঘাস দিয়ে ছাওয়া, এবং তারপরে অনেক দূরে গিয়ে আবার কিছু সেটেলমেন্ট শুরু হয়েছে। তো এরকম একটা অবস্থা, এরকম একটা প্লটে নজরুলকে থাকতে হবে, টেক কেয়ার করতে হবে, এবং তার বস এবং তাকে বুঝিয়ে দিয়ে সেখানে রেখে যায়। তো নজরুল যখন প্রথমে থাকে, তার বস তাকে বলে যে নজরুল সন্ধ্যার পরে একটু সাবধানে থাকবা। তো সে জিজ্ঞেস করে কেন, বলে কি অনেকে বলে ভূতের ভয় পায় এখানে। নজরুল বলে স্যার কি বলেন, ভূতের ভয় পায় মানে? বলে যে হ্যাঁ, এখানে যে লোক ছিল এখানে, সে বলে গেছে এখানে ভূতের ভয় পায়। আমি তো জানি না, আমি তো এখানে আসলাম, এসে যা দেখছি, বসছি কিছুক্ষণ, তো তুমি বুঝে শুনে থাকবা, যেহেতু বলছে ভূতের ভয় পায়, তুমিও, আমি চাই না তুমিও ভয় পাও, কারণ আমি তো আসলে ভূতের ভয়টা খুব একটা মানে পাই না, আর আমি এসব নিয়ে চিন্তাও করি না। তো তুমি থাকবা, সাবধানে থাকবা, আর তোমার যা যা লাগে তা তো তার বস ব্যবস্থা করিয়ে দিচ্ছে তাকে। তো নজরুল যাই হোক প্রথম রাত সে ওই বাসাটায়, এবং তার সাথে একটা ছেলের থাকার কথা ছিল, যে ছেলেটা নাকি সাপোজ টু বি সেখানকার একজন শ্রমিক আর কি, লেবার টাইপের। সে ওখানে টুকিটাকি কাজ টাজ করে, এবং সে আরো তার অনেক কাজ আছে, ছোটখাটো মাটি কাটে বা সামথিং লাইক দ্যাট। তো ফর সাম রিজন প্রথম রাতেই সে ছেলেটা নাই, নজরুল পুরোই একা। তো সে যেটা করলো, সে ওই বাসায় চলে গেছে বিকালবেলা, এবং বিকালবেলা যেয়ে সে তার মতো প্রিপারেশন, সে দেখলো যে পাকা রুমটা, সে তার থাকতে হবে পাকা রুমটাতে। তো তার জন্য একটা রুম আছে এই পাশে, এবং সেই রুমের মধ্যে সে একটা চৌকি পাতা আছে, এবং তার পাশে একটা বারান্দা, এবং বারান্দার ওই পাশে খোলা জায়গা, এবং গ্রিল আছে, গ্রিলের পাশে খোলা জায়গা দিয়ে সেই গাছটা দেখা যাচ্ছে, আম গাছ, এবং তার ওই পাশে সেই ওখানকার রান্না করার কিচেন, আর অন্ধকার, এবং তারপরে বাউন্ডারি ওয়াল। আর
এই পাশে সে বেরিয়ে আসলে দেখছে যে ওই পাশে যে টিনের ঘরটা দেখা যায়। তো যাই হোক, এরকম একটা অবস্থা, রাত সন্ধ্যা হয়ে গেছে, হালকা আলো জ্বলছে। তো নজরুল চিন্তা করে যে আমি এইখানে তো রান্না বাড়ার আজকে কোনো ব্যবস্থা নেই, আর ওই ছেলেটাও নাই, কিভাবে কি, তা আমি যাই দোকানে যাই কিছু কিনে নিয়ে আসি। যাই হোক, নজরুল বেরিয়ে যায় এবং সে বিকালের পরই বেরিয়ে যায়, সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তখন চলে যায় সে হেঁটে হেঁটে, এবং সেই দোকানে যেয়ে সে কিছুক্ষণ সময় কাটায়, তার মতো জিনিসপত্র কেনে, রুটি কলা হোয়াটেভার এগুলো কিনে টিনে সে ফেরত আসে। তো ফেরত এসে সে যখন সেই বাউন্ডারি ওয়াল দিয়ে ঢুকছে, তার কাছে একটু একটু অস্বস্তি লাগা শুরু করে, একটু ভয়ও লাগা শুরু করে। কারণ সে যখন আসছে সে রাস্তা দিয়ে, তার যখন বিজলি বাতির খাম্বাগুলো পার হয়ে যায়, সে দেখে যে বিজলি বাতির খাম্বা বেশ খানিকটা দূর পর্যন্ত আলো দিচ্ছে, এবং তারপরে কিন্তু বেশ অন্ধকার। এবং এটা হচ্ছে যে মানে উত্তরার এমন একটা জায়গা যেখানটা মানে ওই যে ডেভেলপমেন্টটা অনেক দূর পর্যন্ত হয়েছে, যেখান থেকে মানে শেষ মাথার দিকে আর কি। তো আলো কিন্তু খুব একটা নাই, ওই জায়গাটাতে অন্ধকার, সেই তার যে ল্যাম্পপোস্টের আলোটা পড়েছে তারপরে অন্ধকার। তো সে হেঁটে হেঁটে আসছে এবং তার হাতে সেই ফ্ল্যাশ লাইটটা, তো একবার ভাবে যে ফ্ল্যাশ লাইট মারবে কিনা, কিন্তু পরবর্তীতে তার কাছে মনে হলো যে অন্ধকারটা একটু বেশি ঘনীভূত, এবং দূরে যেখানে আলো দেখা যাচ্ছে, দূরে মানে ছোট ছোট আলো দেখা যাচ্ছে দূরে, সেখান থেকে তার কাছে মানে কেমন জানি একটা মনে হলো যে কোলাহলের মতো আসছে। মানে তার কাছে আসলে জিনিসটা, ওই যে ছোট আলোগুলো তার কাছে বা আরো ভীতিকর মনে হলো, কাইন্ড অফ লাইক খুব অন্ধকারের মধ্যে দূরে কোনো আলো। যাই হোক, সে ফ্ল্যাশ লাইট মেরে মেরে তার গেটের কাছে চলে আসলো, এবং এসে সে সেই তার যে টিনের গেট, ওই বাউন্ডারি দেওয়ালের সাথে টিনের গেট ছিল, সেটা সরায় যখন বাসার প্রাঙ্গণে আসলো, তার বুকের মধ্যে একটা ছ্যাদ করে উঠলো। কারণ কি, ওখানে কিন্তু সে আলো জ্বালিয়ে যায় নাই, সে ভুলবশত বা যে কোনো বশত আলো জ্বালিয়ে যায়নি। তার কাছে দেখে মনে হলো যে এই আকাশের আলোতে, হালকা চাঁদের আলো ছিল, এটাতে মনে হচ্ছে সেই পাকা বাড়িটা, মানে পাকা ইট দিয়ে করা, কি প্লাস্টার নাই, সেই ঘরটা এবং তার পাশে যে টিনের ঘরটা, মধ্যবর্তী স্থানটা কেমন যেন মুখ বদদান করে আছে। কেমন জানি তার কাছে একটা গা শিরশিরে একটা মানে ভাব লাগলো। যাই হোক, নজরুল চিন্তা করলো যে আমাকে এটার সাথে ইউজ টু হতে হবে। আর বিশেষ করে তার এই গা শিরশির করে ওঠার একটা প্রধান কারণ হচ্ছে এই যে তার বস বলে গেছে তাকে যে ভূতের ভয় আছে, এটা তার মধ্যে একটু কাজ করছে। তো সে চিন্তা করে যে আমাকে সেটা ইউজ টু হতে হবে, কারণ আমাকে থাকতে হবে। এবং সে তাকায় দেখে যে সামনে যে দূরে দেখা যাচ্ছে কিচেন, এবং তার পাশেই বাথরুম অ্যান্ড মানে তারা যে পানি ইউজ করবে সেই জায়গাটা আর কি, তো বা গোসলখানা আর কি যেটাকে বলে। তো মানে ওই অনুযায়ী গোসলখানা, ওইটা আসলে পুরোপুরি কোনো মেড গোসলখানা না, হালকা একটা মানে পাকা ছোট একটা জায়গা করা, এবং তার পাশে একটা ছোট দেয়ালের মতো দেয়া আছে আর কি, বানানো আছে টিন দিয়ে। তো যাই হোক, তো এই জায়গাটা সে যখন দেখতেছে, সে ভাবতেছে যে আমাকে তো এটার সাথে ইউজ টু হতে হবে। তো নজরুল আস্তে আস্তে হেঁটে যায়, যে সে যে পাকা ঘরটা তালা মেরে গেছিল সেটা খুলে সে ভেতরে ঢোকে। তো ঢোকার পরে ঘরটায় ঢুকেই তার জানি কেমন একটা অস্বস্তি লাগা শুরু করে, মানে কেমন জানি একটা ভয় বা একটা ভীতিকর একটা চাপা অনুভূতি। সে যেটা বলছে যে ভাইয়া, সেটা ওইখানকার যে অবস্থাটা সেটা বলার মতো না, আপনাকে মানে ভাষায় প্রকাশ করার মতো না। অনুভূতিটা কেমন জানি একটা অনুভূতি। এটা হতে পারে যে আমি এই আগে শুনছি এখানে ভূতের ভয় আছে, আর আমি একা, আমার আশেপাশে কেউ নাই। আমি তো যা দেখছি যে দূর দূরান্ত পর্যন্ত ওই প্লটগুলোর মধ্যে কোনো মানুষ নেই। আর আমার সবচেয়ে কাছের যে নেবারিং যে প্লেসটা, সেটা হচ্ছে ওই দোকান, এবং ওই দোকানের মানুষ এখান থেকে আমি চিৎকার করলেও কেউ শুনবে না। তো এরকম একটা সিচুয়েশনের জন্যই হয়তো মনের মধ্যে একটা ভয়। তো যাই হোক, নজরুল ঢুকে ভেতরে লাইটটা চালায়, রুমে লাইটটা জ্বালানোর পর তার মনটা একটু শান্ত হয়। শান্ত হওয়ার পর সে মোটামুটি তার মতো গুছিয়ে নেয়, এবং সে একটু ইউজ টু হওয়ার চেষ্টা শুরু করে যে আমি সবকিছু গোছায় টোছায় নিয়ে সে মোটামুটি একটা মানে ইউজ টু হওয়ার চেষ্টা করে। আর সেই সময় কিন্তু মোবাইল ফোনও ছিল খুব রেয়ার একটা জিনিস, সবার কাছে কিন্তু মোবাইল ফোনও থাকতো না, মানে খুবই রেয়ার জিনিস। আজ থেকে 20 বছর আগে মোবাইল ফোনটা বিদেশি মোটামুটি একটু কম মানুষ ইউজ করতো, আর আমাদের দেশে তো তখন আসলেই আরো রেয়ার একটা জিনিস। তো যাই হোক, নজরুল সেটার সাথে মোটামুটি সিচুয়েশনটার সাথে ইউজ টু হওয়ার চেষ্টা করে, এবং সে তার ঘরটার গোছায় নিয়ে সে মোটামুটি একটা ব্যবস্থা করে আর কি থাকার নিজের। রাতের বেলা খাওয়া দাওয়া করে,
সে লাইট জ্বালিয়ে, এবং তার কাছে বেশ অস্বস্তি লাগে, মানে বেশ একা একা রয়েছে তো, এবং একা একা যদি আপনি কোনো একটা জায়গায় থাকেন যেখানে কোনো মানুষ নাই, আপনার কাছে কিন্তু নিজের কাছে কেমন অস্বস্তি লাগা শুরু করবে। এবং ইটস নট লাইক এখনকার দিন যে এখন আমাদের কাছে মোবাইল ডিভাইস থাকে, অন্য কিছু থাকে, আমরা মোটামুটি সময় কাটাতে পারি। ওই সময়টা কিন্তু আপনি চিন্তা করেন একটা রুমের মধ্যে আপনি আছেন এবং আপনি জানেন আপনার আশেপাশে কোনো মানুষ নেই, অনেক দূর পর্যন্ত। আপনার রুমে একমাত্র হচ্ছে আপনার বিজলি বাতি, একটা টেবিল ফ্যান, আর এই চেয়ার টেবিল চৌকি, এতটুকুই। এবং আপনি কিভাবে সময় কাটাবেন? কোনো রিডিং ম্যাটেরিয়াল নাই, কিছু নাই। যাই হোক, নজরুলের কাছে খুব অস্বস্তি লাগা শুরু করে যে একটা সময় আর যেতে চায় না। তো সে এরকম যখন ফিল করতে থাকে, এক সময় সে মনে করে যে ধুত্তুরিকে আমি ঘুমিয়ে যাই, ঘুমাই গেলে হয়তো আমার সময়টা কাটবে। তো এরকম চিন্তা করে সে মোটামুটি ঘুমানোর চিন্তা করে। তো এই ঘুমানোর আগে তাকে রেস্টরুমে যেতে হবে, এবং সে কিন্তু এটা নিয়ে বেশ একটু অস্বস্তিতে পড়ে যায় যে এর মধ্যে রেস্টরুমে যাব, কিন্তু যেতে তো হবেই। তো সে তারপর করে কি তার ফ্ল্যাশ লাইটটা নিয়ে বের হয়, এবং সে রুমের থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সে তার যে পাকা রুমটা পার হয়ে গেছে, আরো কাছিয়ে গেছে। যখন বাথরুমের কাছে আসছে, তার কাছে মনে হচ্ছে যে বাথরুমের মধ্যে, মানে সেই যে টিনে ঘেরা যেই গোসলখানা জায়গাটা, সেই জায়গাটা মনে হচ্ছে পানি ফেলছে, কেউ হাত পা ধুচ্ছে, এরকম কোন একটা ব্যাপার। তো সে একটু অবাক হয়, পানি ফেলে হাত পা কে ধোবে এই জায়গাটাতে, মানে এটা কেমন একটা ব্যাপার, পানি ফেলা। এবং ওইখানে ছিল হচ্ছে টিউবওয়েল, মানে ওইটা না, মানে আপনার ওই তখন কলের পানি ওখানে ছিল না, ওখানে পাম্প বসাইতে হতো। তো টিউবওয়েল দিয়ে পানি পড়তেছে, ইটস লাইক সামথিং, এবং টিউবওয়েল চাপার শব্দ পাচ্ছে না, বাট পানি পড়ার শব্দ পাচ্ছে। তো নজরুল এই শব্দটা শুনে সে মনে করলো এখানে কি কেউ আছে বা কে। তো সে একবার চিন্তা করলো, সে গলা খাকারি দেয়, কিন্তু তারপরেই তার সেই ভূতের ভয়ের কথা মনে পড়লো। এটা মনে পড়াতে সে চুপ করে গেল, আর কিছু বললো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, পানি পড়ার শব্দ পেলো। তো এক সময় দেখলো পানি পড়ার শব্দ আর নেই, কেউ যদি পানি ইউজ করে চলে যায় সেরকম। তো যাই হোক, সে আবার এগিয়ে গিয়ে সেখানে তার হাতের ফ্ল্যাশ লাইট মারলো, দেখলো কেউ নেই, টেনে করা জায়গাটা, এবং যেখানে নাকি পানি পড়ার কথা সেই জায়গাটা পুরো শুষ্ক, টিউবওয়েলের নিচে কোনো পানি পড়ার কিছু নেই। নজরুলের কিন্তু ভয় লেগে গেল, একটু বুকে ছেদ করে উঠলো। সে চিন্তা করলো, তাহলে আমি পানির শব্দ কই পেলাম? এখান তো এমন না যে পাশে আর একটা বাড়ি আছে বা কোথাও আছে যেখানে পানি হচ্ছে। তো যাই হোক, সে মোটামুটি বেশ ভয় পেয়ে গেল, এবং সে মানে অনেক টেনশনে পড়ে গেল, এবং সে তার কাজ সারলো। সেখানে সে রেস্টরুমে গেল এবং ভয়ে ভয়ে কাজ সারলো করে সে তার রুমে ফেরত আসলো। এসে এখন ঘুমানোর পালা, সব লক করে দিয়েছে, দরজা লক করে সে ঘুমাবে আর কি চিন্তা করলো। তো যখন সে তার চোখের কাছে গেছে শোবে আর কি, বিছানা টিছানা ঠিক করছে, বাতি নিভিয়ে দিয়েছে। তো এই সময় তার কাছে মনে হলো যে তার বারান্দা, যে সামনে যে বারান্দাটা, রুমের সাথে লাগো একটা বারান্দা আছে, সেই বারান্দাতে কোন একটা শব্দ পেল। তো সে যখন শব্দ পেয়েছে, একটু খটখাট একটা কেমন শব্দ, তো সে উঠে দাঁড়ায় তাকায়, দেখে যে জানালার, ওটা কিন্তু গ্লাসের জানালা, মানে থাই অ্যালুমিনিয়াম দেওয়া গ্লাসের জানালা। সে দেখছে যে গ্লাসের মধ্যে মনে হচ্ছে একটা মানুষ, মানে বয়স্ক মানুষ, মানে বুড়ি মহিলা টাইপের যদি হয়, সে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে এবং টকটক করছে তার জানালা। তো সে প্রথমে তার সারা শরীর এক সেকেন্ডে একটা গুজবাম্প হয়ে যায়, মানে সব রুম দাঁড়িয়ে যায় দেখার সাথে সাথে। এবং সে পরবর্তী সেকেন্ডে চিন্তা করে, এটা কে? ভূত হলে কি এরকম বলবে, যে মানে এরকম তাকাবে, এরকম ভাবে নক করবে? তো সে আরেকটু এগিয়ে যায়, বলে কে? তখন সে বলে কে? দুই পাশ থেকে শুনে একটা বয়স্ক মহিলার গলায় বলে খোল। তো খোল যখন বলে, তখন সে মনে করে যে আসলেই মনে হয় মানে কেউ এখানে আসে, বারান্দায় কেউ আটকা বা সামথিং। একবার সে মনে করছে এখানে কি কোনো রান্না করার মহিলা আছে। মানে কয়েক সেকেন্ডের জন্য তার মাথার মধ্যে ন্যাচারাল, মানে রেশনাল কিছু চিন্তা ভাবনা আসে। তো সে হেঁটে যায়, বাতিটা না জ্বালিয়েই সে করে কি, জানালার ওই যে দরজাটা আছে ওইটা ছিটকে এটা নামিয়ে খুলে বারান্দাটা খুলে তাকায়, বলে কে আপনি? এবং এটা বলার সাথে সাথে সে পুরো জমে যায়, মনে হয় যে তার শরীরে লাইক মানে ঠান্ডা কোনো বাতাসের ছুরি চালালো। কারণ কি, বারান্দার মধ্যে কোনো মানুষ নেই, পুরো বারান্দা ফাঁকা, এবং হালকা হাওয়া আসছে, বাইরের বাতাস হালকা আসছে, কোনো মানুষ নেই। একটু আগে কিন্তু সে স্পষ্ট দেখেছে জানালার এই পাশ থেকে কাছে নক করেছে এবং বলছে খোল, এবং এই অবয়বটা ছিল একটা বুড়ো মানুষের, বুড়ো মহিলার। সে দেখলো কেউ নাই। তো সে মানে এক সেকেন্ডের মধ্যে এমন একটা শক খেয়েছে
নজরুল আর চিন্তা করতে পারে না কিছু, সে ধাপ করে ভিতরে ঢুকে আবার ঠাস করে লাগিয়ে দেয় বারান্দা দরজাটা, লাগাই দিয়ে সে দৌড় দিয়ে তার চৌকিতে এসে পড়ে, বসে সে দেয়ালের সাথে পিঠ লাগায় চুপচাপ বসে থাকে গায়ের চাদর টাদর টেনে, এবং সে আল্লাহ আল্লাহ করতে থাকে, মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে, এবং চিন্তা করে যে কিছু মানে সে দেখে কিনা, কেউ ঢুকে গেছে নাকি ঘরের ভিতরে, কাউকে দেখে নাকি, এরকম চিন্তা করতেছে। সে চাদরটা নাকি মুখের মধ্যে নিয়ে কামড়াইতেছিল সে, এবং সে চুপচাপ ভয়ে তার সারা শরীর শক্ত হয়ে গেছিল ঠান্ডায়, এবং সে অনেকক্ষণ এরকম বসে থাকে, অনেকক্ষণ বসে থাকে, কিচ্ছু দেখতে পায় না, দেখে যে অন্ধকারের রুমটা নর্মাল, কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং সে মানে আর কি জমে যে একসময় তার মাথায় আর কোনো সেন্স নাই, সে মনে হয় ওইভাবেই ঘুমায় যায়। তো কতক্ষণ ঘুমাচ্ছে বলতে পারবে না, হঠাৎ করে সে শব্দ পায়, খুটখাট খুটখাট দরজার মধ্যে, তার দরজার ওই পারে। তার কাছে মনে হচ্ছে যে কেউ একজন আসছে, মানে মানুষজন কথা বলতেছে সামনে, বাসার সামনে। তো সে না উঠে যায়, মানে তার একটা তন্দ্রা লেগে ঘুম এসে গেছিল, তার ঘুমাই গেছিল সে ভয় পেতে পেতে। তো উঠে যে সেই যখন শব্দগুলো পেতে থাকে, এখন আর বারান্দা দিয়ে যে তাকানোর সাহসটা সে পায় না, দরজা দিয়ে যে তাকাবে সেই সাহসটাও সে পায় না। তো অনেকক্ষণ পরে সে চিন্তা করে যে আমি কি করব। তো সে করে কি মাটিতে শুয়ে পড়ে, ফ্লোরে শুয়ে দরজার ফাঁক দিয়ে নিচে তাকায়। নিচে যখন তাকায় তার কাছে মনে হচ্ছে যে কেউ একদিন চলাফেরা করতেছে, মানুষজন এখানে, মানে মানে ওই যে উঠানটার মধ্যে মানুষজন চলাফেরা করতেছে, কথা বলতেছে। তো নজরুল একবার চিন্তা করে, আরে আমাকে তো রাখছে এখানে, দায়িত্বে রাখছে, তবে একবার চিন্তা করে যে আমাকে দায়িত্বে রাখলে এখানে এমন কোনো জিনিসপত্র নাই এখন নেয়ার মতো। তো সে অনেক কিছু চিন্তা করে, কিন্তু পরে চিন্তা করে যে আমি এটা মানে করবো নাকি, এরকম চিন্তা করতে করতে সে চুপচাপ এসে আবার চৌকিতে বসে পড়ে, মনে করে এখানে চোরও ঢুকতে পারে বা রেশনাল মানে মানুষজনও থাকতে পারে, চিন্তা করে সে চৌকিতে চুপচাপ বসে থাকে। তো অনেক এরকম শব্দ শুনে, শব্দ শোনার পর একসময় সে আবার ঘুমায় যায়। তো যাই হোক, ওই দিন তার ঘুমটা গেল, মানে ওই দিন সে ঘুমায় গেছে। সকালে সে অনেক বেলা করে উঠে, এবং তার কিছু মনে নাই, এইগুলা তার তখন আর মানে মাথায় নাই। সে উঠে যায় তার মতো ফ্রেশ হয়, এবং দিনের আলোতে ডিফারেন্ট অবস্থা। ওই মাটি কাটা ছেলেটা আসে, মানে ওই লেবার যে ছেলেটা আসে, তার সাথে সে বলে যায়, কি অবস্থা, তুমি এখানে কেন ছিলে না, তোমার কালকে আমি খুঁজছি, তোমার এখানে থাকার কথা। সে বলে যে আমি এখানে থাকি না রাত্রে। কেন? থাকি না, আমার বাসা আছে, আমার পরিবার আছে ওখানে, জায়গা, আমি এখানে থাকি না। তো সে বলে কেন থাকো না তুমি, তোমার তো থাকতে পারো। কেন? আমি থাকি না, আমি থাকুম না, এখন যদি আপনারা বলেন আমি কাম করুম না, আমি যাবো। তো সে এখন রাগ হয়ে যায়, সে চিন্তা করে যে তার আসলে মানে তার জানানোর উচিত, মানে তার বসকে জানানো উচিত। তো সে চিন্তা করে যাক এইটা পরে জানাইতেছি। তো সে যে তার মতো দিনটা কাটায় আর কি, দেখে বাসাটাকে ভালো মতো দেখে, সে যে আম গাছ দেখে, এবং সে দেখে যে আম গাছের পাশে যে কিচেনটা করা, এবং যে কলপাড় যেটাকে বলে, সেই কলপাড়টা যে করা, সেই যে জিনিসটা কিন্তু বেশ পুরানো। সে বুঝে যে এই জায়গাটা নতুন না, এই ঘরটা নতুন বানাইছে তাদের কোম্পানি হয়তো, বাট এই যে টিনের ঘর আর এই পাশেরটা নতুন না। তো সে দিনের বেলা হেঁটে যায় টিনের ঘরটার কাছে, এবং টিনের ঘরটার সে দরজা খোলার পর দেখে টিনের ঘরের মধ্যে তেমন কিছু নেই, একটা চৌকি আছে, আর তার পাশে আরেকটা রুমের মতো, এবং ওই জায়গায় মনে হয় একটা ছোট মানুষ, মানে ছোট মানে পরিবার কোনো মানে বসে টসে খাওয়া দাওয়া করে বা কিচেন থেকে কিছু এনে খায়, যেরকম ওরকম একটা জিনিস। কিন্তু বোঝা যায় যে বাসাটা অনেক পুরানো, এই টিনের ঘরটা অনেক পুরানো ছিল। তো সে যখন চৌকি আছে, সে মনে করে ভাই ওই রুমের মধ্যে যা দেখছি, আমি আর ওই রুমে থাকতেছি না আজকে রাতটা, আমি টিনের ঘরে থাকবো। সে এই চিন্তা করে, এবং সে কিন্তু তার এই ভয় পাওয়ার কাহিনীটা মাটির লোকটারে বলেনি। মাটির ছেলেটাও, মাটি কাটে যে ছেলেটা বা মাটির যে তার যে লেবার ছেলেটা, সেও কিন্তু তাকে আর কিছু বলে নেই। তো সে যেটা করে, মোটামুটি যথারীতি ওই ছেলে দেখা যাচ্ছে সন্ধ্যা হইতে হইতে চলে যায়, এবং তার সাথে খুব একটা সখ্যতাও করতে চায় না ছেলেটা। তো তার কাছে খুব রাগ লাগে যে একটা ফালতু, মানে তার মেজাজটা গরম হয়ে যায় যে একজন তার আন্ডারে জব করবে তার সাথে এরকম করে। যাই হোক, সন্ধ্যা হয়ে যায়, আবার সে যথারীতি রান্না বান্না দূরের কথা, সে যে খাবার দাবার ওরকম কিনে আলো হওয়ার আগে সে চলে আসে। এবার আজকে সে ওই টিনের ঘরটার মধ্যে থাকে, এবং টিনের ঘরটার মধ্যেও সে দেখে যে বাতির ব্যবস্থা আছে একটা, এবং কম পাওয়ারের বাল্ব, সে ওটা জ্বালায়, সেখানে চৌকির মধ্যে বসে সে মোটামুটি নিজের মতো থাকে অনেকক্ষণ। এবং তখন সে ভাবতে থাকে যে আসলে আমার এখানে ব্যবস্থা করতে হবে, আমার যদি এখানে থাকতে হয়, আমার এখানে টেলিভিশন আনতে হবে, মানে মানে অ্যাটলিস্ট মানে যে নর্মাল যে টিভি এটা দেখা যাবে অ্যান্টিনা দিয়ে, অথবা রেডিও আনতে হবে। এগুলো সে ভাবতে থাকে, ভাবতে ভাবতে যথারীতি রাত হয়, এবং সে চিন্তা করে যে আমি ঘুমাবো। ঘুমানোর সে প্ল্যান করে। তো ঘুমানোর প্ল্যান করার পরে সে যথারীতি সুন্দর করে সে তার বিছনা চৌকিটার মধ্যে সে শোয়, এবং তার চাদরটা তো নিয়ে আসছিল দিনের বেলা, এবং এসে সে ওইটা বিছায়, সে শুয়ে পড়ে, এবং শুয়ে আছে অনেকক্ষণ ভাবতেছে। কোনো শব্দ নেই, বাতি কিন্তু নিভাই দিছে। রাতের বেলা অনেক ঝিঝির ডাক শুনতেছে, বাইরের রাতের পোকামাকড়ের ডাক শুনতেছে। হঠাৎ করে তার মনে হয় যে ওই যে দেখছে, এই যে ঘরটার ওই কর্নারে
যে ওখানে যে মানুষ খাওয়া দাওয়া করে, যে জায়গাটা একটা ছোট কিচেনের মতো, ওই জায়গায় কুটকাট 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 শব্দ হচ্ছে। এবং সে মানে চিন্তা করে যে আসলে ঘটনাটা কি, ওখানে কুটকাট শব্দ হইতেছে কিসের। মানে মনে হচ্ছে মানুষজন খাওয়া দাওয়া করলে যেরকম নড়াচড়া করে, মানে একটা পরিবার যদি নড়াচড়া করে সেরকম একটা ব্যাপার স্যাপার। তো সে ওখান থেকে চিন্তা করে যে এরকম ওখানে কি কেউ আসে বা কিছু। তখন সে চিন্তা করে গতকাল রাত্রে ভয় পাইছি, আজকে আর যাব না। তো এরকম একটা সময়ের মধ্যে সে আবার শুয়ে থাকে চুপচাপ। আর সে হঠাৎ করে তার কিছুক্ষণ পর শব্দ পায় তার সে উঠানের মধ্যে এরকম মানে ওরকম মানুষজন যাওয়া আসা করতেছে, এটা সেটা। তো সে চিন্তা করে যে রাতের বেলা এখানে কে আসে, এখানে কি কোনো চোর আসে বা কিছু আসে, আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। তো সে আস্তে আস্তে চোখ থেকে নামার পর এবার চিন্তা করে আজকে তো এটা টিনের ঘর, আমি দরজার ফাঁক ফুক দিয়ে দেখবো। তো এই চিন্তা করতে করতে সে যায় আস্তে করে দরজার কাছে। এই দরজাটা হচ্ছে খুব মানে শক্ত ওরকম দরজা না, আস্তে করে একটা হুড়কা আছে। তো সে চিন্তা করে যে দরজার ফাঁক দিয়ে ভালো দেখা যাচ্ছে না, চিন্তা করে হুড়কাটা একটু সরায়, একটু উকি দিবে। তো সে আস্তে করে দরজাটা হুড়কাটা সরায়, আস্তে করে দরজাটা এমন সময় সে খোলে যে সময় সে শুনতে পাচ্ছে যে পুরুষ মানুষের গলা দুইটা একদম মানে কাছাকাছি তার দরজার ঠিক পাশেই কথা বলতেছে ভারী গলায়, কথাগুলো সব বোঝা যাচ্ছে না তার। তো সে আস্তে করে হুড়কাটা খুলে বাইরে উকি দেয় এবং সাথে সাথে সে জমে যায়, কারণ কি ওই জায়গায় কেউ নাই, পুরো খা খা করতেছে উঠানটা, there is nobody there। এবং সে মানে এমন ভয় পায় সে গেটটা চাপাই দিয়ে চুপচাপ পিছনে চলে আসে, এসে তার চোখের মধ্যে শোয় এবং তার সারা শরীর জমে গেছে ঠান্ডায়। সে মানে মনে হচ্ছে যে শীত করতেছে, এরকম ভাবে কাঁপতেছে। সে চুপচাপ করে শুয়ে থাকে। তো শুয়ে থাকতে থাকতে এক সময় তার ঘুম লেগে আসে, তন্দ্রা লেগে আসে চোখে। তো যখন তন্দ্রা লেগে আসে তখন সে হঠাৎ করে দেখতেছে যে তার যে চৌকিটা এবং তার যে চৌকিটার পায়ের কাছে মনে হচ্ছে একটা হাইট মানে একটা বাচ্চার হাইট, মানে বেশ বড় হবে না হাইটটা, মানে 7-8 বছরের কোনো বাচ্চা যদি দাঁড়ায় থাকে সেরকম একটা হাইট, একটা অবয়ব তার পায়ের কাছে দাঁড়ানো এবং অন্ধকারের মধ্যে এরকম একটা অবয়ব। এবং আস্তে 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 অবয়বটা তার কাছে আসতেছে চোখের মধ্যে হেঁটে, এবং সে কিন্তু শব্দ পাচ্ছে, মানে চোখের মধ্যে যে পাড়া দিচ্ছে, চৌকিটা যে ডেবে যাচ্ছে, কট কট করে ডেবে যাচ্ছে, সে শব্দটা পাচ্ছে এবং তার পাশে চলে আসে। হঠাৎ করে সে দেখে, মানে সে রিয়াক্ট করার আগে বুঝতে পারে যে তার আর কোনো মানে বলার ক্ষমতা নেই, মুখ আটকায় গেছে। মনে হচ্ছে যে সেই ছোট বাচ্চার মতো যেটা তার বুকের উপর হাঁটু দিয়ে গেড়ে তাকে চেপে ধরছে এবং সে দেখতেছে ছায়াটাকে এবং সে পুরো রিয়েলাইজ করতেছে সে রুমের অন্ধকার, রুমের যে মানে ভেতরকার যে এনভায়রনমেন্ট পুরোটাই সে বুঝতে পারছে, কিন্তু সে বুঝতেছে একটা ছায়া তাকে চেপে ধরছে এবং সে দম নিতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। তো একটা সময় সে বুঝতে পারে যে তার মনে হয় আজকে মৃত্যু হয়ে যাবে এবং সে তখন চোখ বন্ধ করে দোয়া করে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে হঠাৎ করে ওই ছায়াটাকে ধরে সে উল্টা, মানে কোথায় যে সে শক্তি পায়, মনে হয় যে উল্টা করে সে ওই ছায়াটাকে ধরে সে চেপে ধরে সে চোখের সাথে এবং চেপে ধরে সে দোয়া পড়া শুরু করে। মানে তার মনে যে দোয়াটা আছে, সে কিছু তো দোয়া জানতো সে, তো এটা তো মোটামুটি প্রত্যেকটা মুসলমানই মোটামুটি জানে, এবং দোয়া পড়া শুরু করে চেপে ধরে এবং প্রচন্ড শক্তি তার শরীরে ভর করে এবং সেটা পড়তে 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 কোন সময় যে তার ঘুমে এসেছে তার খেয়াল নাই। তো একটা সময় সে সকালে উঠে দেখে সূর্যের আলো ঢুকতেছে রুমে এবং সে উঠে সারা শরীরে মনে শক্তি নাই। সে পুরো স্মৃতিটা মনে করে যে কালকে রাতে কি হলো এবং সেটাও মনে করতে পারে যে সে সেই যে ছায়াটা তাকে চেপে ধরছিল তাকে সে উল্টা চেপে ধরছিল কাঠের সাথে দোয়া পড়তে পড়তে। এবং নজরুল উঠে সে দ্রুত বের হয়, সে ডিসাইড করে সেখানে থাকবে না, সে দ্রুত ওখান থেকে বের হয়ে হেঁটে চলে আসে, এসে সে বাস স্ট্যান্ডে চলে আসে, এসে সে শহরে ব্যাক করে এসে সে তার বসের সাথে দেখা করে এবং বসকে বলে মতিঝিল এলাকা একদম, মানে কিন্তু এই যে সে আসছে এর মধ্যে দিয়ে তার পুরো সময়টা ভয়ে কাটছে, সে ভয় পাচ্ছে এবং সে অফিসে এসে তার বসকে বলে যে স্যার আমি ওখানে থাকতে পারবো না। তো স্যার তার দিকে তাকায় কিছুক্ষণ, বলে কি হয়েছে, তখন বলে যে স্যার আমি ভয় পাইছি, ওখানে আসলেই খারাপ জিনিস আছে। তো তার স্যার শুনে বলে আচ্ছা ঠিক আছে তোমার থাকা লাগবে না। তো সে অফিসে থাকতো এমনি, বলে ঠিক আছে তুমি থাকো। তো নজরুল যে অফিসে থাকলো ওই দিন, নজরুল কিন্তু অফিসে কাজে মন দিতে পারেনি। যেটা হয় সন্ধ্যার পর অফিস ছেড়ে সবাই চলে যেতে থাকে এবং 7-8টার দিকে অফিসে কেউ নাই, পুরো অফিস ফাঁকা হয়ে যায়। নজরুল কোনো কারণে ভয় পাওয়া শুরু করে অফিসের মধ্যেই এবং সে বুঝতে পারছে না সে কোথায় যাবে, কি করবে। নজরুলের মানে মনটা এমন ভয় পাওয়া শুরু করে, তো নজরুল
তার যে থাকার রুমটা ছিল একটা কর্নারে একটা ছোট রুম ছিল থাকার জন্য অফিসে, সেখানে চির পরিচিত রুম তার, সেখানে সে বসে আছে। তো বসে আছে যখন তার কাছে হঠাৎ মনে হচ্ছে তার রুমের এই পাশের যে রুমটা সেখানে বাঘ থেকে একটা বাচ্চার গলায় কথা বলতেছে তার সাথে, এবং বলতেছে তুই আমাকে মারলি, তোরে আমি ছাড়বো না। এবং নজরুল পুরা শুনছে একটা বাচ্চার গলায়, এবং নজরুল যখন শুনে নজরুলের পুরা মানে সারা শরীর ঘুসবাম্প হয়ে তার মনে হচ্ছে তার আত্মা উঠে যাবে। তো সে ভয়ের চোটে উঠে দৌড় দিতে যায়, কিন্তু সে প্রথম যে জিনিসটা দেখে তার কয়েকটা পা মানে কয়েকটা স্টেপ বাতাসে উঠে যায়, মাটিতে পড়ে না, মানে তার পাটাকে একটু এলিভেট করে দিছে, মাটির থেকে এলিভেট করে দিছে। এবং সে তখন আবার দোয়া পড়া শুরু করে, ওয়াল্লাগো ওয়াল্লাগো এরকম বলে সে যখন পাড়া দেয় তখন দেখে সে মাটিতে পাড়া পড়ছে এবং সে দৌড় দেয়। অফিস খুলে সে বের হয়ে যায়, এবং অফিস খুলে বের হয়ে সে দৌড়াতে 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 তো সেইখানে একটা জায়গায় একটা মসজিদ ছিল কাছাকাছি, আমি স্পেসিফিকলি বলবো না নজরুলের সেই মসজিদটার কথা। সেখানে সে দৌড়াতে দৌড়াতে সে মসজিদে যায়, মসজিদে যেয়ে সে খোঁজা শুরু করে, ওখানে কাউকে পায় না। তো ওইখানকার একজন খাদেম ছিল, খাদেমের সাথে কথা বলে যে আমি হুজুরের সাথে দেখা করতে চাই। তো সে বলে কি হয়েছে ভাই? বলে যে আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি, আপনি আমার কান্নাকাটি শুরু করে যে আমাকে হুজুরের সাথে দেখা করতে দেন। তো সেই খাদেম সাহেব যিনি ছিলেন তিনি ম্যানেজ করেন হুজুরের সাথে তাকে দেখা করতে দেওয়া, এবং হুজুর আসে, কেননা তখন একটু পরে এশার নামাজ হবে, এর আগে আসেন হুজুর। হুজুরের সাথে দেখে নজরুল কান্নাকাটি করে দেয়, বলে হুজুর আমি এরকম ভয় পেয়েছি, এরকম এরকম। হুজুর তাকে বলে যে তুমি বসো, তুমি এখানে বসো, তুমি কি নামাজ কালাম তো পড়ো? বলে যে সব সময় না, আমি মানে খুব নিয়মিত না। বলে তুমি নিয়মিত হবা, তুমি নামাজ পড়ো, আগে অজু করো, আসো নামাজ পড়ো, কিচ্ছু হবে না। তো নজরুল অজু করে নামাজ আদায় করে, এই সময় এশার নামাজ হয় জামাতে, সেটা আদায় করে আদায় করার পরে সে যায় সে হুজুরের কাছে, এবং হুজুর তাকে বসা একটা রুকাইয়া করে এবং বলে, তাকে দেখে বলে যে তুমি জিন দ্বারা পজেস, তোমার কি কি হয়েছে? তখন সে বলে যেরকম, তখন বলে ওই জিনটা তোমাকে ফলো করে আসছে, ও এবং তোমার বাবা মা পর্যন্ত, তার বাবা মা ওখানে জিন আছে, অনেকগুলো জিন আছে তুমি যেখানে ছিলা, তার একটা জিনের পরিবার আছে, এবং সেই পরিবারটা সেখানে আছে, এবং তাদের ওখানে থাকার জায়গা, চলাফেরার জায়গা, এবং মানুষকে তারা ভয় দেখায়, যে ওখানে থাকে তাকে নিশ্চয়ই ভয় দেখায়, কারণ ওই জায়গাটাতে অন্য একটা পরিবার ছিল, মানুষ্য পরিবার, তাদেরই ইমিটেট করে, মানে তাদের জিনিসটা নকল করে মানুষকে ভয় দেখায়। নতুন কোনো সেটেলমেন্ট যখন করতে যায় তারা মানুষকে ওরকম ভয় দেখাবে এবং করে। তুমি যেটা একলা ছিল তোমাকে ভয় দেখাইছে, এবং তুমি ওই বাচ্চাটা তোমাকে যখন নাকি আক্রমণ করছে রাত্রেবেলা এসে, তুমি তাকে প্রতিহত করে দিছো, তুমি বিশ্বাসী মানুষ, তোমার ভিতরে আলাদা একটা শক্তি ছিল এবং তুমি তাকে প্রতিহত করছো, এবং সে আঘাত পাইছে তোমার দ্বারা। এবং এটা হয়, জিনরা কিন্তু মানে অনেক সময় হয়, আঘাত পেতেই পারে মানুষের কাছে। তো সে তোমাকে এখন এরকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে, তার বাপ মাও করবে, তো তোমাকে আমি এখন রুকাইয়া করে এটা তাড়াবো। তো সে বলে আচ্ছা ঠিক আছে। তো নজরুল বলে যে হুজুর যখন তাকে বসায় দোয়া পড়া শুরু করলেন, সে আর তখন অনেকক্ষণ সে শুনতেছিল, একটা মুগ্ধ হয়ে সে দোয়াগুলো শুনতেছিল, আয়াতগুলো শুনতেছিল, এবং এক সময় তার আর সেন্স থাকে না। যাই হোক, তার যখন সেন্স ফিরে তখন দেখে যে সে শুয়ে আছে এক পাশে, এবং তাকে ডেকে উঠাচ্ছে খাদেম যিনি ছিলেন, উঠান, বলে যে ভাই ঠিক আছে, সব ঠিক হয়েছে আপনাকে। তো হুজুর তাকে বলেন যে আমি রুকাইয়া করছিলাম, তোমার ভিতরে ওই তোমাকে ভর করে আসছিল, ওকে আনছি, আনে ছাড়াইছি, তুমি তাকে আঘাত করছিলা, এবং আমি তাকে বলছি যে তুমি কেন, সে কেন তোমাকে আক্রমণ করছে, এবং সে খারাপ, বাচ্চা হইলেও খারাপ। তো যাই হোক, আমি ওটা ছাড়ানোর ব্যবস্থা করছি। তো তোমাকে এখন থেকে বলি, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, এবং এটার কোনো বিকল্প নাই, তোমাকে নামাজ পড়তেই হবে। তুমি কিন্তু এই যে তারা কিন্তু তোমার পিছনে লেগে থাকবে, চেষ্টা করবে তোমাকে ক্ষতি করার। তো সুতরাং তোমাকে সতর্ক থাকতে হবে, তোমাকে তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তুমি সবসময় প্রেয়ারের মধ্যে থাকবা, তোমার প্রেয়ার, এবং তুমি সবসময় পাক পবিত্র থাকবা, যাতে তোমাকে কোনো দুর্বল মুহূর্তে এসে সেটা কোন রকম ক্ষতি না করে। যখন বাথরুমে যাবা, দোয়া পড়ে যাবা, যখন চেষ্টা করবা সবসময় অজু করে থাকতে, নামাজ পড়বা, এবং আস্তে আস্তে এক সময় তোমাকে এটা ছেড়ে চলে যাবে, আর সমস্যা করবে না। আর আমি তো যতটুকু করার করছি। আর হুজুর কিছু পানিতে দম দিয়ে দেন, পানি পড়ে দেন পানি খাওয়ার জন্য, এবং বলে যে একলা বেশি থাকার চেষ্টা করবা না, দোয়া পড়বা, কিছু দোয়া বলে দেয়, সূরা বলে দেয়, বলে যে এগুলো পড়বা সবসময় আমল করবা, এবং এইভাবেই তুমি এটা থেকে বেঁচে থাকবা। তো নজরুল চলে আসেন হুজুরের কাছ থেকে, তাকে অনেক সালাম দিয়ে দোয়া করে ওনার সাথে চলে আসে, এবং নজরুল এরপর থেকে উনি যেতেন ওই মসজিদে, প্রায় নামাজ টামাজ পড়তেন, এবং একলা থাকতেন, এবং একলা থাকলে অনেক সময় সে ভয় পেতেন, বলে যে প্রায়। এবং নজরুলকে অনেকদিন এরকম ত্যাক্ত করেছে, বাট নজরুল কিন্তু ওই ইমামের পরামর্শ মেনেছেন, তিনি নামাজ পড়তেন, এবং এখন পর্যন্ত সে পুরোপুরি মোটামুটি উনি পরেশগার পাঞ্জেগানা নামাজি, এবং সবকিছু তিনি ফলো করেন। তার বয়স হয়েছে আরো,
এবং তিনি বলেছেন যে এরকম দুষ্ট জিনের এনকাউন্টার মানুষ করে, এবং আপনার যদি সাহস থাকে, আপনার যদি বিশ্বাস থাকে, বিশ্বাসী মানুষ হন, আপনাকে ক্ষতি করতে পারবে না, যেমন আমাকে পারেনি। এবং নজরুলের বর্ণনাটা ছিল একটু ডিফারেন্ট, তিনি এত সুন্দর করে গুছিয়ে বলতে পারেন না, বাট যেটাই লিখেছেন, যেটাই বলেছেন, আমি আমার মতো করে প্রেজেন্ট করলাম। করবো আমরা সরাসরি চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং আফনান ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনবো। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আসিফ আলী ভাই। আসিফ আলী ভাইয়ের একটি ঘটনা এর আগেও আমরা বলেছি। ঘটনাটির শিরোনাম ছিল তেঁতুল গাছের পরী। অনেকেই ঘটনাটি শুনেছেন, অনেকেই পজিটিভ রিয়্যাক্ট করেছেন যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি তিনি আমাদেরকে তার নিজের একটি অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। শুরুতে বলে নিচ্ছি, আসিফ আলী ভাই উনি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ উইংয়ে দায়িত্বে আছেন। সঙ্গত কারণে তার কর্মস্থল সম্পর্কে আমরা জানাতে পারছি না। উনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, তখন উনি বিএনসিসি করতেন। উনি বিএনসিসির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এয়ারফোর্স উইংয়ে ছিলেন। বিএনসিসি যারা করেছেন বা করেন, আপনারা জানেন যে বিএনসিসিতে শুরুর দিকে বেশ কিছু র্যাঙ্ক রয়েছে, যেমন ক্যাডেট, তারপরে এরকম উপরের দিকে রয়েছে, এবং সর্বশেষ রয়েছে ক্যাডেট আন্ডার অফিসার। তো এরকম বেশ কিছু পোস্ট রয়েছে, আমার যতদূর মনে পড়ে, আমার ভুল হতে পারে। তো যাই হোক, উনি ওই সময় ক্যাডেট সার্জেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে কি হয় যে যশোর যে এয়ারবেস রয়েছে, তো সেখান থেকে একটি ক্যাপসুল ট্রেনিং এর আয়োজন করা হয়, মানে ক্যাপসুল ক্যাম্পেইন আর কি। তো এটি যশোরের যে এয়ারফোর্স ঘাঁটি ৩ নং স্কোয়াড্রনের অধীনে এটি অনুষ্ঠিত হয়েছিল, এবং এটি হয়েছিল যশোরের পুলের হাট নামক একটি জায়গায়। তো পুলের হাটে শিশু সংশোধনী কারাগার বা কেন্দ্র রয়েছে, তার পাশেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। তো যশোর এয়ারফোর্স ঘাঁটির অধীনে যেই জেলাগুলো ছিল এবং যে সমস্ত বিএনসিসির কেন্দ্রগুলো ছিল, সেখান থেকে প্রায় 200-র মতো ক্যাডেট সেখানে আসে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির এয়ারফোর্স উইং এর 10 জনের একটি টিম ওখানে যায়, এবং সেখানে সেকেন্ড ইন কমান্ড হিসাবে দায়িত্ব পালন করছিলেন আমাদের আসিফ আলী ভাই। তো ওখানে মোটামুটি অনেকেই তো এসেছিল। ওনাদেরকে যেখানে রাখা হয়েছিল সেখানে তাদের রুম তো ছিল, এবং ওয়াশরুম, গোসলখানা এগুলো আসলে থাকলেও সেটা পর্যাপ্ত ছিল না। দেখা যাচ্ছে যে কিছু গণ ওয়াশরুম ছিল, গণ গোসলখানা ছিল। সকালবেলা বা দুপুর বেলার দিকে বেশ ভিড় লেগে যেত। আর ওনারা যেহেতু একটু সিনিয়র ছিলেন, ওনাদের কয়েকজনের জন্য একটা ওয়াশরুম বরাদ্দ ছিল, সেখানে কোনো ভিড়টির তেমন কিছু থাকতো না। তো এইভাবেই চলছিল। তো এর মধ্যে কি হয়, সমাপনী দিন যেদিন হবে তার আগে একটি মহড়া জাতীয় মানে বিষয়ের আয়োজন করা হয়। কারণ হলো সমাপনী দিনে যশোর জেলার জেলা প্রশাসক মহোদয়, তারপর যশোর এয়ারবেজের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মানে এয়ারফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, এবং বেসামরিক বেশ কিছু কর্তা ব্যক্তিগণ সেখানে উপস্থিত থাকবেন। এই জন্য মোটামুটি একটা কালচারাল প্রোগ্রাম, তাদেরকে গার্ড অফ অনার প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের প্রস্তুতি চলছিল। মানে তাদের এই ক্যাম্পেইনটাও শেষ দিকে চলে আসছিল। সাধারণত 1 দিন, 3 দিন, 7 দিন এরকম সময় নিয়ে ক্যাম্পেইন গুলো হয় আর কি। তো যাই হোক, তো ঘটনা যেদিন ঘটে সেদিন ছিল 12 অক্টোবর 2012 সাল, সময় দুপুর 1টার আশেপাশের সময়। ওই সময়ে আসিফ আলী ভাই তিনি মোটামুটি ক্যাম্পেইনের একটা পার্ট শেষ করে দুপুরবেলা গোসল করার জন্য উনি ওনার রুমে ফিরে আসেন।
তো উনি চিন্তা করেন যে আমাদের ক্যাম্পেইন তো প্রায় শেষ হয়ে এসেছে, তো এইখানে যে একটা পুকুর রয়েছে, এই পুকুর আজকে গোসল করে আসি, যেহেতু এমনি একটু ভিড় লেগে যায়, আর আমাদের নিজেদের যে ওয়াশরুমটা রয়েছে, গোসলখানা রয়েছে, এটাও আমাদের জুনিয়রদের ইউজ করতে দিয়েছি, কারণ যেহেতু সময় বেশি লাগে, ভিড় হয়ে যায়, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আবার রিপোর্টিং এর ব্যাপার স্যাপার থাকে আর কি। এই জন্য উনি চিন্তা করেছেন যে যাই আমি পুকুরে গোসল করে আসি, এবং পুকুরে গোসল করার আগে উনি ওনার আন্ডারে থাকা অন্যান্য ক্যাডেটদেরকেও বলেন যে তোমরা কেউ গোসল করতে যাবা নাকি পুকুরে। তখন তারা বলে যে হ্যাঁ যাব। এখন আসিফ আলী ভাই দেখে যে ওরা রেডি হতে হতে আরো বেশ কিছু সময় লেগে যাবে, তো উনি বলেন যে ঠিক আছে তোমরা আসো, আমি গেলাম। তোমরা ঠিক আছে আপনি যান, আমরা আসছি। তো আসিফ আলী ভাই পুকুরে যান। তো পুকুরটা এমন ছিল, চারিদিকে শান বাঁধানো ঘাট ছিল, এবং পুকুরের অনতি দূরে একটি মসজিদ ছিল। মসজিদে আগত মুসল্লিরা অজু করার জন্য এই পুকুরের পানি ব্যবহার করতেন, মানে ওই পুকুর ঘাটে বসে অজু করতেন। তখন সদ্য জোহরের আজান দিয়েছে। তো আসিফ আলী ভাই পুকুরে সাঁতার দেওয়ার জন্য একটি 3/4 প্যান্ট পরেছিলেন, একটি স্যান্ডো গেঞ্জি পরেছিলেন। তো উনি দেখলেন যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, মানে পুকুর ঘাটে কেউ নেই। আর ওই সময়ে সদ্য জোহরের আজান দিয়েছে, তো এখনো মুসল্লিরা সেভাবে আসেনি অজু করার জন্য। সাধারণত 1:30টার দিকে জামাত হয়, তার আগ দিয়ে কিছু মানুষ অজু করার জন্য আসে। তো উনি তো খুব ভালো সাঁতার কাটতে জানতেন। তো উনি চিন্তা করেন যে ঠিক আছে পুকুরের একটা প্রদক্ষিণ করে আসি পুকুরকে সাঁতার কেটে। তো উনি পুকুরের পূর্ব সাইডে যে ঘাট রয়েছে, এই ঘাট থেকে সাঁতার কাটার উদ্দেশ্যে পানির মধ্যে ঝাঁপ দেন। ঝাঁপ দিয়ে তিনি সাঁতার কাটছেন। তো উনি দেখেন পুকুরের মাঝে মাঝে একটি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। তো ওনার আবার একটা শখ ছিল, সেটা এখনো আছে, সেটি হচ্ছে যেমন গোলাপ ফুল, তারপরে গাঁদা ফুল, এরকম কিছু ফুল যদি উনি পান, সেটা তিনি কি করেন বইয়ের মাঝখানে রেখে দেন চাপ দিয়ে। দেখা যায় ওই ফুলটা শুকিয়ে একটা টিস্যুর মতো যখন হয়ে যায়, সেটা দেখতে ওনার খুব ভালো লাগে। এই জন্য বইয়ের মধ্যে বা কবিতার বই বা গল্পের বইয়ের মধ্যে উনি এই ফুলগুলো রেখে দেন। উনি চিন্তা করলেন যে এই পদ্ম ফুলটা আমি ছিঁড়ে নিয়ে আসি, এটা বইয়ের মধ্যে রেখে দেব। ওই চিন্তা করে উনি ওই পদ্ম ফুল আনার জন্য সাঁতার কাটতে থাকেন। তো উনি যখন মোটামুটি ওই পদ্ম ফুলের কাছাকাছি চলে যান, তখন হঠাৎ করে উনি পেছন থেকে ধপাস ধপাস শব্দ শুনতে পান। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, একটু আগেও তো কোনো শব্দ পাইনি, হঠাৎ করে পেছন দিকে শব্দ। তো উনি সাঁতার কাটতে কাটতেই পেছন দিকে তাকান। তো পেছন দিকে তাকিয়ে দেখেন যে 30 থেকে 35 বছর বয়সী একজন মহিলা, উনি পুকুর ঘাটে বসে কাপড় কাচ্ছেন। ওনার পাশে একটি বড় লাল বালতি রাখা, উনি সাদা কাপড় পরা। দূর থেকেই ওনার চেহারা বোঝা যাচ্ছিল, গোলগাল মুখ, সুন্দর চেহারা, ফর্সা। তখন আসিফ আলী ভাই চিন্তা করেন যে এখন আশেপাশে তো কেউ নেই, একা একজন মহিলা, একটু আগেও কাউকে দেখলাম না, তো উনি এখানে এসে কাপড় কাচ্ছেন, আবার উনি পুরুষ মানুষ, তারপর সাঁতার কাটতে নেমেছেন, 3/4 প্যান্ট পরা, ভেজা শরীর। এটা আশেপাশের মানুষ দেখলে কি বলবে, তাকেই বা কি বলবে, কারণ ওনারা তো এখানে ক্যাম্পেইনে এসেছেন, ওনারা লোকাল কেউ না। এই মহিলা হয়তো বা লোকাল। এখন যদি ওই মহিলাও মাইন্ড করে বা আশেপাশের লোকজন দেখলেও তারা কিছু মনে করে, নেতিবাচক কিছু ভাবে, এই জন্য উনি ওখানেই ওনার সাঁতার কাটা স্টপ করে দিয়ে পেছন দিকে ঘুরে আসতে থাকেন, যে আর দেরি করবেন না, দ্রুত উনি উঠে চলে যাবেন, যেহেতু একজন ভদ্র মহিলা আসছেন এখানে। তো উনি ফিরে আসছিলেন। ফিরে আসতে আসতে উনি চিন্তা করছেন যে এখানে তো চারদিকে, যেহেতু বিএনসিসির ক্যাম্পেইন হচ্ছে, চারদিকে বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসিয়েছে, এটা নিয়ম অনুযায়ী করে আর কি বিএনসিসির বিভিন্ন ক্যাম্পেইনের সময়। তো আউটসাইডার মানে যদি কেউ আসে, তাহলে তো অবশ্যই তারা জিজ্ঞাসাবাদ করবে। আর বিগত কয়েকদিনে এখানে কোনো ধরনের কোনো আউটসাইডার আসেনি, কারণ এইটা ওই সময়ের জন্য এটাকে একটা সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। আর কোনো মহিলা মানুষ আসার তো প্রশ্নই আসে না, শুধু মসজিদে নামাজ পড়ার জন্য আগত মুসল্লিরা আসে। তো এখানেও তো মহিলা মানুষ আসার সুযোগ নেই। তো আশেপাশে
এরকম সুযোগ যেহেতু নেই, তাহলে উনি কোথা থেকে আসলো, এই বিষয়টি উনি সাঁতার কাটতে কাটতে ভাবছিলেন। তো যাই হোক, উনি একটু আগেও যাকে দেখছিলেন, হঠাৎ করে উনি তাকিয়ে দেখেন যে পুকুর ঘাটে কেউ নেই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এক বালতি কাপড় নিয়ে মাত্রই বসলো, আমি দেখলাম মাত্র, এত তাড়াতাড়ি উনি কোথায় গেল? এত তাড়াতাড়িতে উঠে কোথাও চলে যাওয়ার কথা নয়। আর উনি কিন্তু পুকুরের মধ্য থেকেই মানে সাঁতার কাটতে কাটতে আশেপাশে তাকিয়ে দেখছিলেন, এবং পুকুর ঘাটটা কিন্তু খুব বেশি উঁচু ছিল না, মোটামুটি পানি বেশি ছিল, খুব বেশি উঁচু ছিল না। মানে ওই পুকুরের মাঝখানে থেকেও কিন্তু আশেপাশের অনেক দূর পর্যন্ত দেখা যায়। উনি ওখানে থেকে চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পান না। যে মহিলা কোথায় গেল, এত তাড়াতাড়ি কোথায় গেল? হ্যাঁ, যেতে পারে যদি গাছে উঠে গাছের উপরে বসে থাকে, কিন্তু একজন মহিলা মানুষ শাড়ি পরা, সে নিশ্চয়ই গাছে উঠতে পারবে না। তাহলে ওই মহিলা কোথায় গেল, উনি এই চিন্তা করছে। যাই হোক, তিনি চলে যেতেই পারেন। এখন হঠাৎ করে আসিফ ভাই উনি নিজেকে ঠিক যেই জায়গা থেকে মানে পুকুরের মিডিল থেকে সাঁতার কাটা শুরু করেছিলেন, উনি ঠিক সেই জায়গাতেই নিজেকে আবিষ্কার করেন। কি ব্যাপার, আমি তাহলে এতক্ষণ যে সাঁতার কাটলাম ওই পদ্ম ফুলের ওখান থেকে, তো আমি তো একই জায়গায় আছি, ঘটনা কি? এতক্ষণে তো আমার ওই সিঁড়ির কাছে চলে আসার কথা, কিন্তু আমি তো আগের জায়গাতেই আছি। তো উনি চিন্তা করেন হতে পারে, ভুল হতেই পারে। উনি আবার সিঁড়ির দিকে যাওয়ার জন্য সাঁতার কাটতে শুরু করেন। ভয়ানক একটি ব্যাপার উনি ফিল করেন, সেটি হচ্ছে উনি ওনার সর্বশক্তি দিয়ে সাঁতার কাটছেন, কিন্তু মনে হচ্ছে উনি যেই জায়গাতে আছেন সেখান থেকে এক চুল পরিমাণ তিনি আগাতেও পারছেন না, পেছাতেও পারছেন না। পুকুরটি কিন্তু বেশ গভীর। এদিকে উনি ভালো সাঁতার জানলেও সর্বশক্তি দিয়ে সাঁতার কাটার চেষ্টা করতে থাকায় ওনার শরীরের শক্তি আস্তে আস্তে কমে আসছিল। উনি ভাবছিলেন যে হায়, এখন আমার কি হবে? যদি কোনো মানুষ আমাকে না দেখে তাহলে কিভাবে আমি এখান থেকে বেঁচে ফিরবো? এক আল্লাহ তাআলা ছাড়া আমাকে কেউ এখান থেকে আর বাঁচাতে পারবে না, কারণ ওনার শরীরের শক্তি কমে আসছিল। উনি মনে মনে ভাবছিলেন যে আমার বাবা মা সবসময় বলতো যে তুমি একা কখনো পুকুর ঘাটে যাবা না, সাঁতার কাটবা না, কারণ উনি ওনার পিতামাতার একমাত্র সন্তান। আর কথিত আছে যে পিতামাতার একমাত্র সন্তান যারা, তারা নদী, পুকুর, খাল, বিল, সমুদ্র এগুলোতে সাধারণত নামতে হয় না, এবং নামলেও সাথে লোক নিয়ে নামতে হয়। তো উনি ভাবছিলেন যে ওনার মা বাবা সবসময় এই যে বিভিন্ন ক্যাম্পেইন, বিএনসিসির বিভিন্ন কর্মকাণ্ড, তারপরে বাহিরে ঘুরতে যাওয়া, এগুলো বলতেন যে এগুলোর প্রয়োজন নেই। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তার মা বাবা কখনোই তাকে ক্ষমা করবেন না, উনি এটা ভাবছিলেন। আর এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশনে উনি কি দোয়া পড়বেন, কি করবেন, এগুলো আসলে তার মাথায় আসছিল না। যে কি করবেন উনি ঠিক মানে বুঝতেই পারছিলেন না। তো যাই হোক, উনি তারপরেও প্রাণপণে সাঁতার কাটার চেষ্টা করছিলেন। এদিকে ওনার শরীরের শক্তি কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে হঠাৎ একটি আশার আলো তিনি দেখতে পান। উনি দেখতে পান যে দূর থেকে কালো একটা বলের মতো লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে। মনে হচ্ছে কেউ একটা বল ছুঁড়ে মেরেছে তার দিকে, এবং সেটি লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে। জাস্ট খালি গোল একটা বলের মতো, সাথে অন্য কিছু নেই। তো উনি খুব খুশি হন যে এটা ধরে উনি ভেসে থাকতে পারবেন, এবং এটা ধরে উনি মানে পা দিয়ে সাঁতার কেটে কেটে তীরে ফিরতে পারবেন। উনি দেখতে পান যে ওই বলের মতো কালো জিনিসটি লাফিয়ে লাফিয়ে তার মাথা থেকে মানে তার শরীর থেকে 3 থেকে 4 হাত দূরে এসে থেমে গেল, এবং তিনি দেখলেন যে এই গোল যে জিনিসটি, এটি আসলে বল নয়, এটি একটি কোনো প্রাণীর মাথা, এবং এই মাথার উপর 2টো গোল গোল চোখ রয়েছে, কিন্তু মনে হচ্ছে যে এই মুখগুলো স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক।
চোখ দিয়ে এই আসিফ আলী ভাইয়ের দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে, মানে চোখের পলক ফেলছে। মনে হচ্ছে আসিফ আলী ভাইকে খুব গভীরভাবে সে দেখছে। আসিফ আলী ভাই এই বলরূপী এই মাথাটাকে তিনি দেখে বুঝতে পারলেন এটি আসলে একটি উদবিড়াল বা ভোদরের মাথা। কিন্তু এটা যদি ভোদরই হয় তাহলে তার সাথে থাকা বডি একটু আগে দেখছিলেন না কেন, শুধু গোল আকারের মাথাটি দেখছেন কেন? শুধু উনি প্রচন্ড ভয় পান এটি দেখে। উনি প্রচন্ড জোরে চিৎকার করতে থাকেন, বাঁচাও বাঁচাও বলে। এদিকে ওনার যেই ক্যাডেট সহযোগী যারা, তারা কিন্তু তখনও পুকুরে এসে পৌঁছেনি, মানে তারা আসছে কিন্তু তখন এসে পৌঁছেনি। এই যে এতগুলো ঘটনার কথা বললাম, এটি কিন্তু মাত্র মানে 5-6 মিনিটের ঘটনা, মানে 5-6 মিনিটের মধ্যে কিন্তু এতগুলো বিষয় ঘটেছে আর কি, কেন উনি পুকুরে ঝাঁপ দেওয়ার পরে। তো হঠাৎ করে আসিফ আলী ভাই দেখেন যে হঠাৎ ওই মাথাটি পানির নিচে ডুব দিল এবং গায়েব হয়ে গেল, আর নেই। এরপরে উনি দেখেন যে দুটো বাচ্চা ছেলে, হয়তো বা 5-6 বছর বয়স, তারা দুটো সাইকেল চালিয়ে, ছোট ছোট দুটো সাইকেল চালিয়ে ওই পুকুরের পাশ দিয়ে আসছে। তখন তিনি ওই দূর থেকে সাঁতার মানে কাটার চেষ্টা করছেন এবং ওই দুটো বাচ্চাকে ডাকছেন যে এই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু ওই দুটো বাচ্চা ওই পুকুরের দিকে তাকিয়ে হাসছে এই কারণে তারা হয়তো ভাবছে যে এত বড় একজন মানুষ পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মনে হয় মজা করছে, প্রথমে এটা ভেবেছে। কিন্তু আসিফ আলী ভাই কিন্তু তাদের মুভমেন্ট দেখে বুঝতে পেরেছে তারা আসলে ঘটনার ভয়াবহতা অনুধাবন করতে পারেনি। তখন আসিফ আলী ভাই চিৎকার করে বলে ওঠেন যে আমি ডুবে যাচ্ছি, দ্রুত কাউকে খবর দাও। তখন এই দুটো বাচ্চা একে অন্যের দিকে তাকাতাকি করে এবং দ্রুত সাইকেল চালিয়ে চলে যায়। এর মধ্যে মানে অল্প সময়ের মধ্যে ওখানে কয়েকজন লোক চলে আসে। এর মধ্যে একজন একটু সুটেড বুটেড ছিল, তিনি প্রথমে এসেছেন আর কি। তো তিনি প্রথমে যখন আসেন, মানে ওই দুটো বাচ্চা হয়তোবা ওই কাছাকাছি ওনাকে পেয়েছে, ওনাকে বলেছে, এই জন্য তিনি সেখানে চলে এসেছেন। তিনি সেখানে এসে বলছেন যে আপনি এই মাছ পুকুরে কি করেন, সাঁতার কাটছেন তো তীরে আসেন। তখন আসিফ আলী ভাই বলছে আমি তীরে আসতে পারছি না, আমার শরীরের সমস্ত শক্তি শেষ, আমাকে দ্রুত বাঁচান, আমি ডুবে যাচ্ছি। মনে হচ্ছে পুকুরের নিচ থেকে কিছু লতা পাতা আমার পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে। বলে কি বলেন, পুকুরের নিচে তো লতা পাতা এত মানে নিচে তো লতা পাতা নেই, আমরাও তো জানি এই পুকুর সম্পর্কে। তখন আসিফ আলী ভাই বলছে যে ভাই কথা পরে বলেন, আগে আমাকে বাঁচান। তখন আসলে উনি তো খুব সুটেড বুটেড হয়েছিলেন, উনি জামা কাপড় খুলে আসলে পানিতে নামতে চাচ্ছিলেন না, এজন্য তিনি আবার উপরে উঠে যান এবং উনি দূর থেকে আরো কয়েকজনকে ডাকেন। এর মধ্যে যশোর যে MM কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, তো এই কলেজে অধ্যয়নরত এক ভাই, তার নাম হলো মোহাম্মদ আলী। তো উনি সেখানে চলে আসেন এবং তিনি সেখানে চলে আসার পর তখন তিনি বলেন যে ভাই আপনি হাত বাড়িয়ে দেন। তো ওদিকে আসিফ আলী ভাই উনি কিন্তু এর মধ্যে সাঁতার কাটতে কাটতে একটু একটু করে ওনার কাছে মনে হচ্ছিল উনি প্রায় কাছাকাছি চলে এসেছেন, মানে ওই সিঁড়ির কাছাকাছি চলে এসেছেন। তখন মোহাম্মদ আলী ভাই যখন বলেন যে ভাই আপনি হাত বাড়িয়ে দেন, আপনাকে টেনে তুলছি, তখন ওই আসিফ আলী ভাই হাত বাড়িয়ে দেন। তখন মোহাম্মদ আলী ভাই হাত ধরে টেনে ওনাকে সিঁড়ির উপরে তোলে। ওনাকে যখন সিঁড়ির উপর তোলে তখন ওই যশোর MM কলেজের আরো দুজন স্টুডেন্ট যারা এই ক্যাম্পেইনে এসেছিল, তখন তারা আসিফ আলী ভাইকে বলে যে আপনি এই পুকুরে নামছেন কেন? এই পুকুরে গোসল করা নিষেধ, আমরা কেউ নামি না, এই পুকুরে সমস্যা আছে, এই পুকুরে যেহেতু গোসল করা নিষেধ, আপনি নেমেছেন, একটা সমস্যায় পড়েছেন, এখন এই বিষয়টা কাউকে বলা যাবে না, আপনি আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনি যেখানে থাকেন সেখানে উঠে যান, যেহেতু এখানে নামা নিষেধ, বিষয়টি বললে কর্তৃপক্ষের কাছে জানলে বিষয়টা নিয়ে ঝামেলা হতে পারে, বিষয়টা এখানেই চেপে যান, পরবর্তীতে আপনার ট্রিটমেন্টের বিষয়টা আমরা আলোচনা করে ঠিক করছি, কিন্তু আপনি এই বিষয়টা আর কাউকে বলবেন না। উনি এত সময় ধরে সাঁতার কাটার চেষ্টা করার কারণে শরীর খুবই দুর্বল হয়ে গিয়েছিল। তখন
এর মধ্যে আর কি ওই যে মোহাম্মদ আলী ভাই বলছেন যে ভাই আপনি মাছপুকুর থেকে, আপনি তো সাঁতার জানতেন, তা মাছপুকুর থেকে এই সিঁড়ি পর্যন্ত আসতে পারছিলেন না কেন? তখন আসিফ আলী ভাই বলছে যে আসতে তো পারলাম, তো এই যে আমি সিঁড়ির কাছে চলে আসলাম, আপনি আমাকে হাত ধরে টেনে তুললেন। বলছে কি বলেন আপনি, এখানে তো আরো সবাই উপস্থিত ছিল, আমি তো আপনাকে মাছপুকুর থেকে হাত ধরে টেনে তুললাম। আসিফ আলী ভাই এই কথা শুনে খুবই অবাক হন, এটা কিভাবে সম্ভব? আমি সাঁতার কেটে এই তীরের কাছে চলে এসেছি, আর উনি নাকি আমাকে মাছপুকুর থেকে টেনে তুলেছে। বিষয়টা ওনার কাছে খুবই অদ্ভুত লাগে এবং উনি বুঝতে পারেন বিষয়টি মোটেও স্বাভাবিক নয়, এটি একটি প্যারানর্মাল ঘটনা। কারণ ওনার কাছে যেটা মনে হয়েছে সেটা হয়তোবা ওনার একার কাছে মনে হয়েছে, কিন্তু মোহাম্মদ আলী ভাই যিনি বলছেন সেখানে তো আশেপাশে আরো লোক ছিল, তারাও কিন্তু একই কথা বলেছেন যে পুকুরের মাঝখান থেকে মোহাম্মদ আলী ভাই গিয়ে তাকে হাত ধরে নিয়ে এসেছেন। তার মানে হচ্ছে আসিফ আলী ভাই পুকুরের মাঝখানে কোনো একটা মায়াজালে আটকে গিয়েছিলেন, যেটা কোনোভাবেই উনি পার করে আসতে পারছিলেন না। অন্য মানুষ এসে যাওয়ার কারণে এই মায়াজালটি নষ্ট হয়ে যায় এবং তাকে ওইখান থেকে তারা আল্লাহর অশেষ রহমতে উদ্ধার করে। আসিফ আলী ভাই যখন ওনার রুমে চলে যান, রুমে চলে যাওয়ার পর ওনার শরীর খুবই দুর্বল হয়ে পড়ে এবং এতটা অসুস্থ হয়ে পড়েন যে ওনার রেগুলার যে প্যারেড, পিটি, ক্যাম্পেইনের অন্যান্য যে কাজগুলো সেগুলো উনি করতে পারছিলেন না। ক্যাম্পেইন প্রায় শেষ দিকে চলে আসছিল, উনি 2 দিন এতটা অসুস্থ ছিলেন যে 2 দিন যে কিভাবে গেছে উনি নিজেও বলতে পারেন না। যখন মোটামুটি ক্যাম্পেইনের শেষ দিনের আগের দিন, ওই সময়ে ওইখানে শেষ দিন একটা ইভেন্ট থাকবে। বিষয়টা এরকম যে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন, কৃষক, কামার, কুমোর, তো ওনারা যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করেন আর কি, যে ধরনের পোশাক পরেন, এই ধরনের পোশাক এবং ইনস্ট্রুমেন্ট গুলো বাজার থেকে কিনে আনতে হবে এবং বিভিন্ন জন এই ইনস্ট্রুমেন্ট গুলো প্রদর্শন করবেন এবং এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে তুলে ধরবেন, তাদের শ্রেণী পেশা সম্পর্কে এই প্রোগ্রামের সাংস্কৃতিক যে অংশটা আছে সেখানে তুলে ধরবেন। তো আসিফ আলী ভাই 2 দিন পরে একটু শরীরটা স্বাভাবিক অনুভব করেন, যেহেতু তিনি অসুস্থ ছিলেন যার কারণে তাকে কোনো ক্যাম্পেইনের অন্যান্য প্যারেড পিরিয়ড ডাকা হয়নি। তো উনি বাজারে যান। বাজারে গিয়ে ওনার মাথার ভিতর শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে এই পুকুরের মধ্যে উদবিড়াল বা ভোদর কোথা থেকে আসলো। উনি চিন্তা করেছেন আশেপাশের কোনো মানুষ হয়তো বা ভোদর পালে বা কোনোভাবে এখানে ভোদর চলে আসতে পারে, একটু খোঁজ খবর নেই। উনি বাজারে গিয়ে বিভিন্ন মানুষের কাছে প্রশ্ন করেছেন যে আচ্ছা এখানে কেউ কি ভোদর পালে? সকলে এক বাক্যে বলে দেন না, এখানে কোনো ভোদর পালে না এবং এখানে কেউ কখনো ভোদর দেখেও না। শুধু সাতক্ষীরা যেই উপকূলীয় অঞ্চল সেখানে কিছু মানুষ বিচিত্র পদ্ধতিতে মাছ সংগ্রহ করেন এবং তারা কিছু ভোদর পালেন। এই ভোদরগুলো বাঁধা থাকে, ওরা নৌকা থেকে ভোদরগুলোকে পানির মধ্যে নামিয়ে দেন, ভোদরগুলো মাছ ধরে এনে নৌকায় রাখে। এইভাবে কিছু মানুষ ভোদর পালে, কিন্তু লোকালি কেউ কোনো ভোদর পালে না এবং আশেপাশের কোনো এলাকায় কেউ কখনো ভোদর দেখেও না। আর ভোদর মূলত পানিতে থাকে, সুতরাং এখানে কেউ কখনো ভোদর দেখেনি। আর আশেপাশের জলাশয়গুলো রয়েছে সেখানে কোনো ভোদর নেই, ভোদরের অস্তিত্ব নেই, থাকলেও সেটা সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আছে, যশোরে নেই। তো উনি যখন অনেক খোঁজাখুঁজি করার পরেও এই বিষয়ে কোনো তথ্য পেলেন না, তখন তিনি নিশ্চিত হলেন ওটা আসলে ভোদর রূপী পানির কোনো জিন ছিল, যেটি ওনার একদম সামনে চলে এসেছিল এবং এটাকে উনি একদম সামনাসামনি প্রত্যক্ষ করেছিলেন। তো যাই হোক, আসিফ আলী ভাই উনি পুকুরের মধ্যে আটকে পড়েছিলেন এবং ভয়ানক একটা বিপদ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো সাথে আছেন। তো দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু গল্প নিয়ে। আশা করব আপনাদের কাছে গল্পগুলো ভালো লাগবে, তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
বর্তমান শীতের একটা সময়, তাই আমরা সবসময় চেষ্টা করব যে শীতের ভিডিওগুলো যেন গল্পগুলো যেন বেশি করে বলা হয়। শীতের রাতের এক দীর্ঘ ভয়াল রহস্যময় একটা গল্প নিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। বাংলাদেশের উত্তরের শেষ প্রান্তে ছোট্ট একটা গ্রামের নাম পাটিগাঁও। এই গ্রামের চারদিকে শুধু পাহাড় আর অরণ্য। শীত এলে গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে যায়, যেন সময়ও জমে গেছে এরকম মনে হয় এই গ্রামে আসলে। এই গ্রামের এক কোণে আছে পুরনো একটা চাইল্ড কেয়ার হাসপাতালটা বহু বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। তখন মারা গিয়েছিল কয়েকজন শিশু আর একজন নার্সের নাম ছিল মায়াশ্রী। লোকে বলে রাতের শেষ প্রহরে হাসপাতালের দোতলায় আজও কাঁপাকাঁপি শিশুর কণ্ঠ শোনা যায়। আর মায়াশ্রীর নামে কেউ নরম গলায় ডাক দেয়, বাচ্চারা ওঠো, তোমাদের ওষুধ খেতে হবে। কেউ বিশ্বাস করে না, আবার অনেকেই বিশ্বাস করে সেই মায়াশ্রী ডাক এগুলো, কিন্তু সবাই মেনে চলে শীতের রাতে ওই হাসপাতালের সামনে কেউ যেন না যায় বা ওর আশেপাশেও যেন কেউ না থাকে। গল্প শুরু হয় তৌহিদ নামের 16 বছরের একটি ছেলের সঙ্গে। তৌহিদ খুবই দুষ্ট, খুব সাহসী, ভয় বলতে কিছুই চেনে না তৌহিদ। সে বন্ধুদের সাথে বাজি ধরলো, মায়াশ্রী হাসপাতালে, ভয় লাগে কেন ভাই, আজ রাতে সেখানে ঢুকবো। বন্ধুরা ভয় পেলেও তৌহিদ একাই যাওয়ার সিদ্ধান্ত নিল সেই হাসপাতালে। সেই রাতে কুয়াশা এত ঘন হয়ে নামলো যে রাস্তার শেষ ছায়া ছাড়া কিছুই দেখা যায় না। তৌহিদ হাসপাতালের কাছে পৌঁছে দেখলো পুরো বিল্ডিংটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে, যেন একটা দানব আকৃতির। দরজাগুলো ভাঙা, ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। সে টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকলো। পুরনো বিছানাগুলো পড়ে আছে, কিছু পোড়া কাপড় আর কিছু বেড। একটা দেওয়ালের হাতের খুব ছোট ছোট ময়লার ছাপ, যেন বাচ্চারা দৌড়ে পালাতে দেয়ালে হাত রেখে যাচ্ছিল। তাওহিদ এগাতে থাকে টর্চের জ্বলিয়ে, কিন্তু হঠাৎ করে সে বুঝতে পারলো যে তার পিছন থেকে কেউ একটা তাকে অনুসরণ করছে, এবং তার কিছুক্ষণ পরেই তার হাতে থাকা টর্চটা বন্ধ হয়ে গেল। ঘর একদম অন্ধকার, নীরব এবং অনেকটাই ভয়ঙ্কর একটা অবস্থা। যাই হোক, অন্ধকার ঘরে হঠাৎ করে টক টক একটা শব্দ এলো, যেন কেউ উপরে হাঁটছে। শিশুদের খুব হালকা পায়ের শব্দ, একটু পর নরম ক্লান্ত নারী কণ্ঠস্বর, বাচ্চারা আমার সাথে এসো। তাওহিদের শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি সত্যি, নাকি আসলে আমার বন্ধুরা আমাকে ভয় পাওয়াচ্ছে? কণ্ঠটা আবার শোনা গেল, তুমি তো নতুন, তুমি কোথায় যাবে? এই কথা শুনে তাওহিদের তো একদম শরীর বরফ হয়ে গেল। আর কিছু শোনা যায়নি। পরদিন সকালে তাওহিদকে পাওয়া গেল না। গ্রাম জুড়ে হই হুল্লোড় শুরু হয়ে গেল। সবাই বলল সে আর বাঁচবে না, মায়াশ্রী তাকে নিয়ে গেছে তার নতুন ঠিকানায়। কিন্তু তাওহিদের ছোট বোন আরাবিয়া তাকে খুব ভালোবাসে। সে বিশ্বাস করেই না তার ভাই হারিয়ে গেছে। আপন ভাইকে ধরে আনবে সেই সংকল্পে সে সিদ্ধান্ত নিল সেও হাসপাতালে যাবে। রাতে সবাই ঘুমালে আরাবিয়া লুকিয়ে বের হলো। শীতের রাত, সবাই ঘরবদ্ধ। হাসপাতালের সামনে সে পৌঁছাতেই অদ্ভুত গন্ধ শুনতে পেল, যেন পুরনো পোড়া কাপড়ের। আবিরা ধীরে ধীরে ঢুকতেই হাওয়ার মাঝে ভেসে এলো কাঁপা শিশুর কণ্ঠ। কাঁদো না মা, এখন নারীর কণ্ঠ, একদম নরম, ভাঙ্গা ও স্বাভাবিকভাবে নিজের ভাইয়ের কণ্ঠ সে শুনতে পেল সেখানে। আরিবার বুক কেঁপে উঠল। সে এগিয়ে গেল নামহীন অ্যাওয়ার্ডে। সামনে দেখা গেল একটা সাদা অ্যাপ্রন পরা নারী, লম্বা, কঙ্কলস্বর, চুল দুটো এত কালো যে আলো গিলে খেয়ে নিচ্ছে। তিনি হাসলেন,
তুই তোর ভাইকে খুঁজতে এসেছিস? আরিবা কেঁপে উঠল। তাওহিদ কোথায়? তাওহিদকে আমি নিয়ে যাব। তাওহিদ আমার ভাই হয়। নারী তার কথা শুনে ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে বলল, ও তো আমার বাচ্চা। তুমি কি ওকে নিতে এসেছো? নরম কিন্তু খাঁটি দুষ্ট একটি ছেলে। এই কথা শুনে আরাবিয়া তো খানিকটা ভয় পেয়ে গেল এবং হঠাৎ নারী পিছন থেকে ছুটে কুয়াশা থেকে বের হয়ে কয়েকটি শিশুর ছাওয়া, তাদের চোখ ফাঁকা, মুখ একদম মানে কালো ভরা, সারা শরীরে পোড়া দাগ। শিশুরা একসাথে বলল, আমাদের সাথে খেলো। আরিবা এবার ভয় পেয়ে পিছোতে লাগলো। নারী বলল, সময় শেষ, তুমি এখন আমার। কথা শেষ হওয়ার আগেই আরিবার পায়ের নিচ থেকে কাঁচ ভাঙার মতো শব্দ হয়ে মেঝেটা ফেটে গেল। আরিবা নিচে পড়ে যেতে লাগলো, যেখানে অন্ধকার আর কান্নাকাটি ছাড়া কিছুই সে শুনতে পারলো না। সেই মুহূর্তে তার একটা হাত তাকে টেনে তুলল। সেই হাতটা তাওহীদের। সে বেঁচে আছে, কিন্তু তার মুখ নিস্তব্ধ, চোখ ফাঁকা, মুখে শুধু একটা কথা, চল, দেরি হয়ে গেছে। দুজন দূরত্বে লাগলো। পিছন থেকে নারীর অট্টহাসি, ফিরে আসো আমার বাচ্চারা, তোমরা শুধু হারিয়ে গেছো। দেওয়ালগুলো কেঁপে উঠছে, টেবিলগুলো উড়ে যাচ্ছে, শিশুরা দৌড়ে পেছনে আসছে, তাদের পায়ের শব্দ একদম নিস্তব্ধ হয়ে পড়ছে। এরপর আরিবা এবং তাওহীদ তারা আসলে সেই হাসপাতাল পার করে নিজেদের বাড়ির দিকে চলে আসলো। তো দর্শক, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখার জন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। ঘটনাটি হচ্ছে একটি কালো জাদুকে নিয়ে, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা। এবং ঘটনাটি ঘটে ওনার চাচার পরিবারের সাথে। ওনার চাচার পরিবারের 4 জন সদস্য ছিলেন, চাচি এবং তার 2 ছেলে। ওনার বড় ছেলে তখন ক্লাস 10-এ পড়তো, আর ছোট ছেলের বয়স ছিল 6 বছর। তো ঘটনা শুরু হয় 2014 সালের প্রথম দিকে। ওনার চাচার বাড়ি বর্ণনা একটু দিলে ভালো হয়। বাড়িটাতে ছিল 4 রুম, এবং 4টে রুম ছিল লাগানো একসাথে, অনেকটা গ্রামের স্কুল ঘরের মতন লম্বালম্বিভাবে 4টি রুম। এবং বাড়ির সামনে ছিল একটি গোয়াল ঘর, এবং তারপরে ছিল কিছু বাঁশবাগান। বাড়িটা একটু নিরিবিলি টাইপের ছিল, এবং রাত্রেবেলা একটু ভয়ও লাগতো অনেকের, কারণ রাত্রেবেলা যখন বাঁশের শব্দগুলো হতো বাতাসে, তখন একটু কেমন জানি ভীতি সঞ্চার হতো। যাই হোক, তো একদিন ওনার চাচি রান্না করার জন্য খড়িঘর থেকে খড়ি আনতে যান রাত্রেবেলায়। তো খড়ি টান দিতেই হঠাৎ তার চাচির হাতে একটি সাপ কামড় দেয়। তারপর গ্রামে যেটা হয়, ওঝা ডেকে আনা হয় এবং ওঝাকে দিয়ে বিষ নামানো হয়। এখান থেকে কিন্তু ঘটনার শুরু। এরপরে প্রায় 2-1 দিন পর অস্বাভাবিকভাবেই সবাই রাতে ঘুমিয়ে পড়েন। অনেক গভীর রাত 2টা কি 3টা হবে, এমন সময় ওনার চাচার পায়ে সাপে কামড় দেয়। সাপের 2 দাঁত স্পষ্ট বোঝা যাচ্ছিল, এবং ব্যথায় ওনার ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই বাসার সবাই উঠে পড়ে এবং খোঁজ করে সাপের, কিন্তু কোথাও কোনো সাপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওনারা ব্যাপারটা আসলে নর্মালি নেন। এবারও ওঝা ডেকে আনা হয় এবং ওনার চাচাকে ওঝা সুস্থ করে। এরপর ওনারা ওঝাকে জিজ্ঞেস করে যে কি সাপ কামড়িয়েছিল। ওঝা বলে, এর আগে যে সাপটি ছিল সেই সাপই। এই সাপের নামটি হচ্ছে কালবুড়া। তো বারবারই একই সাপ কামড় দিচ্ছে, ব্যাপারটা খুব বেশি স্বাভাবিক লাগলো না ওনাদের কাছে। এভাবে প্রায় 5 মাসের মতো সময় কেটে গেল। ওনাদের অনেক ধরনের সমস্যা হতো, এর মধ্যে অনেকবারই এরকম সাপে কাটার ঘটনা ঘটেছে। অনেক তাবিজ কবজ করেও কোনো কাজ হচ্ছিল না। এরপরে ওনার চাচা স্থানীয় এক হুজুরকে বিষয়টি শেয়ার করেন। হুজুর এলাকায় প্রসিদ্ধ ছিল ঝাড়ফুঁকের জন্য। হুজুর একটি মোরগ জবাই করতে বলেন এবং ওনাদের বাচ্চাদেরকে সেটা খাওয়াতে বলেন। তো হুজুরের কথা অনুযায়ী এটি মোরগ নিয়ে আসা হয়, এবং মোরগ আনার পরে হুজুরও আসে। তো
তো হুজুর সহ চাচা এবং ওনার বড় ছেলে যখন মোরগটা জবাই করবে, ঠিক ওই সময়ই চাচার বড় ছেলের হাতে সাপে কামড় দেয়। তখন সবাই দেখলো যে একটা কোনো কিছু কামড় দিল, কিন্তু দেখা গেল না, এবং সাপে কামড়ের মতো দাগ। এবারও সাপটা নজরে পড়লো না। ওনার চাচা আসলে খুব চিন্তায় পড়ে গেলেন, আর সেই হুজুর আর খুব বেশি কিছু বলতে পারলো না। ওনার চাচা অনেক খোঁজাখুঁজির পর একজন কবিরাজের সন্ধান পান। এরপর ওনার চাচা কবিরাজের বাড়ি গেলেন। কবিরাজের বাড়ি যাওয়ার পর আশ্চর্য ঘটনা হচ্ছে, কোনো কিছু বলার আগেই কবিরাজ কিছু বললেন তাকে। ওনাকে বললেন যে আপনার বাড়িতে কালো জাদু করা হয়েছে এবং এটি খারাপ জিন চালনা করা হয়েছে। এরপর কবিরাজ আরো বললেন যে ওনাদের বাড়ির 5 জায়গায় তাবিজ আছে এবং এগুলো তুলে নিয়ে আসতে হবে। যাই হোক, কবিরাজের বাসা থেকে তারা সেদিন বাসায় চলে আসেন। সেদিন রাতের ঘটনা, সবাই খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ঠিক 2টা-3টা হবে এমন সময় সাইদ ভাইদের সবার বাসায় সবার ঘুম ভাঙে হচ্ছে ওনার চাচির ডাকে। কারণ আগেই বলেছিলাম যে ওনার চাচির বাসা ছিল ওনাদের বাসার একদম পাশে, এবং ওনার চাচা বললেন যে তাড়াতাড়ি কবিরাজের কাছে যেতে হবে, কারণ ওই দিন ওনাদের বাসায় প্রায় সবাইকেই সাপে কেটেছিল, ওনার চাচি এবং তাদের বড় ছেলেকে। তো যাই হোক, ওনারা রাত্রেবেলায় ভ্যান ঠিক করলেন এবং কবিরাজের বাসার দিকে রওনা দিলেন। কবিরাজের বাড়ি ওনার চাচার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার মতো দূরত্বে ছিল। কবিরাজের বাড়ি পার যেতে হলে একটা বড় মাঠ পেরিয়ে যেতে হয়। মাঠটির 2 পাশে রাস্তা, এবং ওই দিনের বর্ণনা বলতে গেলে ওই দিনটা ছিল আকাশ পুরোপুরি পরিষ্কার, চাঁদও ছিল আর কি, রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছিল। ওনারা যখন মাঠের কাছে পৌঁছালেন, হঠাৎ মেঘ ছাড়াই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হচ্ছিল। মনে হচ্ছিল যে সবকিছু একদম উড়িয়ে নিয়ে যাবে। ওনাদের কারোই বুঝতে বাকি রইল না কি হচ্ছে ওনাদের সাথে। ওনারা সবাই দৌড়াদৌড় করতে লাগলেন। মাঠটা পার হতেই সবকিছু একদম নর্মাল হয়ে গেল। এরপর ওনারা কবিরাজের বাসায় পৌঁছালেন। এরপর কবিরাজ কিছু কাজ করলো এবং তারা সবাই সুস্থ হয়ে গেলেন, এবং ভোরে সবাই সবার বাসায় ফিরলেন। কবিরাজ ওনার চাচাকে বলে দিয়েছিল যে তাবিজগুলো কোথায় কোথায় আছে। চাচা সেই কবিরাজের যে জায়গাগুলো বলেছিলেন ওই জায়গাগুলো তাবিজগুলো খুঁজে পান। তাবিজগুলো ছিল তাদের বাড়ির 4 কোণে 4টি, এবং ওনার বেডরুম, চাচা যে রুমে থাকতেন সেই রুমে বিছানার তোষকের ভিতরে মোট 5টি তাবিজ। এরপরে ওনার চাচি তাবিজগুলো নিয়ে আবার কবিরাজের কাছে যান। কবিরাজ এগুলো রেখে দিয়ে বললেন যে সামনের বৃহস্পতিবার আসতে, এবং আরো বলে দিলেন যে এই বৃহস্পতিবারের আগ পর্যন্ত আপনারা কেউ ওই বাসায় যাবেন না। অন্য কেউ থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, কিন্তু আপনারা যাবেন না। যাই হোক, পারিবারিক সিদ্ধান্তে হলো যে সাইদ ভাই এবং ওনার এক কাজিন, ওনারা ওনার চাচাচির বাসায় থাকবেন আর ওনার চাচারা ওনাদের বাসায় থাকবেন। তো চাচার বাসায় সাইদ ভাইকে থাকতে হলো, যদিও থাকার ওনার মোটেও ইচ্ছা ছিল না। তো ওনারা প্রায় 2 রাত ওই বাসায় থাকলেন এবং ওনার চাচারা ওনাদের বাসায় থাকলেন, এবং সাইদ ভাইদের কিন্তু ওই বাসায় কোনো সমস্যা হয়নি এবং ওনার চাচাচিরও কোনো সমস্যা হয়নি ওই বাসাতে। তো এরপরে বৃহস্পতিবার যেদিন কবিরাজ যেতে বলেছিল সেদিন ওনারা সবাই যান। তো কবিরাজ সেদিন অনেক কিছু কাজ করেছিলেন, যেমন ওনাদেরকে মানে চাচাকে এবং চাচিকে একটি রুমে নিয়ে যান। ওই রুমে কবিরাজ এবং একটি ছোট ছেলে ছিল। ঘরটি ছিল অন্ধকার, সময়টি ছিল বিকাল। তো কবিরাজ তার ওই চাচাচিকে নিয়ে ওই ছেলেটিকে নিয়ে বসে কিছু পড়তে শুরু করলেন, এবং একটা সময় খেয়াল করলেন চাচাচি যে বাচ্চাটা হঠাৎ পড়ে গেল, এবং কিছুক্ষণ পর ছেলেটি আবার কাঁপতে কাঁপতে উঠে বসলো, এবং সেই সময়ে উঠে বসার পর ছেলেটির ভয়েস চেঞ্জ হয়ে গেল এবং কর্কশ কণ্ঠে বলে উঠলো যে কেন আমায় ডেকেছিস। কবিরাজ তখন বললেন, তুই কে, কেন এসেছিস, আর এদের কেন ক্ষতি করছিস। তখন সেই বাচ্চাটি মানে জিনটি যার উপর ভর করেছিল সে বলছিল যে আমি ইচ্ছা করে আসিনি, আমাকে পাঠানো হয়েছে ওদের পরিবারকে নির্বংশ করার জন্য। যতক্ষণ না পর্যন্ত ওদের মারতে পারছি ততক্ষণ পর্যন্ত ওদের ছাড়বো না।
সেই জিনটিকে অনেক বোঝানোর পরও কাজ হচ্ছিল না। কবিরাজটি অনেক চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত জিন কিছু শর্ত দেয় এবং কিছু কাজ করতে বলে, যেগুলো করলে জিনটি চলে যাবে। যাই হোক, কাজটি পরে কবিরাজ ওনার চাচাকে বুঝিয়ে দিয়েছিল। কাজটি ছিল এমন যে একটি রাস্তার নাম বলছি না, রাস্তার 3টা মোড় ছিল। রাস্তাটিতে কোনো এক শেষ রাতে, মানে একদম ভোর রাতের আগে যে সময়টা, 2টা থেকে 3টা এমন সময়, একটি সাদা ছাগল সেই রাস্তায় ছেড়ে দিয়ে আসতে হবে। এবং ছেড়ে দিয়ে আসার এবং আরো কিছু শর্ত ছিল, যেটার মধ্যে একটা ছিল যে কোনো প্রকারের ভয় পাওয়া যাবে না, ভয় পেলে হবে না, এবং ছাগলটিকে ছেড়ে দিয়ে আসার পরে পিছনে তাকানো যাবে না। তো ওনার চাচা সেই কাজগুলো করলেন যা কবিরাজ বলেছিল উনি, বাট ওনার এক্স্যাক্টলি এরকম সাদা রঙের ছাগল পেতে একটু সময় লেগেছিল। এরপরে ওনার চাচা ঠিক ওরকমভাবেই একটি রাস্তায়, নির্জন রাস্তা, 3 রাস্তার মোড়ে এই ছাগলটি ছেড়ে দিয়ে আসেন এবং চলেও আসেন। এবং পরবর্তীতে উনি জানতে পারেন যে পরবর্তীতে সেই দিন, মানে যেদিন ছাগলটি ছেড়েছিলেন তার পরের দিন ওই জায়গাটায় উনি যান এবং দেখেন যে, এবং এলাকায় অনেকে দেখেছিল যে একটি ছাগলটির মাথাটা নেই, কিন্তু বডিটা আছে আর কি, এবং মাথাটাকে কেউ মনে হচ্ছে অনেকটা ছিঁড়ে নিয়ে গেছে, এমন ধরনের। তো যাই হোক, এরপরে কবিরাজ ওনাদের বাসায় আবারও আসেন, বাসাটিকে বন্ধ করে দেন। এরপর থেকে ওনার চাচাদের পরিবারে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি এম বিন ইমরান, মিরপুর, ঢাকা থেকে। আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ব্যক্তিগতভাবে আমি ভূতে বা এসব ভৌতিক জীবনের ঘটনাগুলো তেমন বিশ্বাস করতে চাইতাম না। বন্ধুদের সাথে যখন আড্ডা হতো ওরা বললো আমি হাসতাম, সত্যি কি এমন সম্ভব? এত বছর পেরিয়ে এই প্রযুক্তির শহরেও কি এগুলোর অস্তিত্ব আছে? কিন্তু এক ঘটনা যে আমার জীবনের এই বাস্তবতাগুলো আমাকে বিশ্বাস করতে বাধ্য করলো। যাই হোক লিসেনার্স, সেদিনের গল্পটাই আজকে আপনাদের শেয়ার করছি। কি হয়েছিল অবশ্যই। গ্রামে আমি গেলেই আমার প্রথম ঘোরাফেরা করার আনন্দটা এবং এই মুহূর্তটা সব থেকে পছন্দ হয় আমার বন্ধুদের এবং আমার নিজেরও। ওদের সঙ্গে আমার আড্ডা দিতে খুব ভালো লাগে। তো সেদিন ওদেরকে বলছিলাম যে আমার ভূতের বা এসব যে মানুষের সঙ্গে ঘটে আমার তেমন এগুলা ভয় লাগে না। তোরা আমাকে হাসতে হাসতে বললো, ঠিক আছে একটা কাজ করি, তাহলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, একটা পরিত্যক্ত বাড়ি আছে, এখানে তুমি গেলে তুমি দেখো কিছু ফিল করতে পারো কিনা বা তোমার ভয় লাগে কিনা। তো ঠিক আছে, সেদিন বিকালবেলা ওদের সাথে যখন গল্প হচ্ছিল তো বললাম যে ঠিক আছে আমরা তাহলে সন্ধ্যার পরে যাব। তো রাতের বেলায় প্রায় তখন 7টা বাজে, এই সময় আমরা 3 জন ছিলাম। তো ওরা আমাকে বললো ঠিক আছে চলো তাহলে সেখানে যাই। তো যাওয়ার পথে আমাদের সামনে হঠাৎ করে একটা কালো বিড়াল টাইপের কিছু একটা চলে আসলো, এবং আমার এরকম অনেকে বলতো, আমি বলতে শুনেছি যে কালো বিড়াল নাকি সামনে আসলে কোনো অঘটন হয় বা বিপদ হতে পারে। তা এগুলো আমি এমন বিশ্বাস করতাম না, হয়তো মানুষের একটা বানানো রীতি এটা। তো আমরা বললাম ঠিক আছে চলো। তো ওরা একটু ভয় পাচ্ছিল যে আজকে যাওয়া ঠিক হবে, আবার কেমন যেন রাতও হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে করে কেমন ঝিরঝির বৃষ্টি পড়াটা মুহূর্ত, মানে কেমন আমার কাছেও লাগছিল, কিন্তু আসলে আমি ভাবলাম সবকিছু স্বাভাবিক, এটা তেমন ভয়ের কিছু না। তো ওদের সঙ্গে এরকম আড্ডা দিতে দিতে অনেকক্ষণ হয়ে গেল। তো বললাম ঠিক আছে বৃষ্টিটা তো কমছে না, ঝিরঝির করে পড়তেছে, চলো এর মধ্যে আমরা যাই, ব্যাপার না। তো প্রায় আমরা আধা ঘন্টার মতো পথ হাঁটলাম এবং যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু আমার কাদার মধ্যে যখন পা দিচ্ছিলাম একটু সমস্যা হচ্ছিল, মানে হাঁটতে। রোডটা কাঁচা রোড ছিল, তো একটু সমস্যা হচ্ছিল, এবং বললো যে বাড়িটার বেশি দূর নেই, এখন তুমি কি করবা, তুমি যাও, আমরা থাকি এখানে দাঁড়িয়ে। তাই বললাম না আমি কেন একা যাবো, তোমরাও চলো, তোমরা যেহেতু বললা। তো ওরা একটু ভয় পাচ্ছিল, বাট তারপরে আমি ওদেরকে নিয়ে গেলাম। তো বাড়িটার যে যাওয়ার রাস্তাটা হচ্ছে ভেতরে অনেক জঙ্গল, প্রায় বলতে গেলে 2-4 মিনিট হাঁটা হয়, এরপরেই একটা বাড়ি, এবং তার আশপাশে কোনো বাড়ি নেই, এবং বলতে গেলে ওইখান থেকে মানুষদের বাড়িঘর বা
লোক জনবলের বাড়িও প্রায় অনেক দূরের দিকেই। তো আমি সেখানে বললাম ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে যেহেতু নিয়ে আসছি তো চলো এই বাড়িটার ভিতরে যাই। তো ওরাও একটা সময় বললো যে আসলে আমি কি বলতেছি, এত রাতের বেলা এমনি রাতে গেছে, তারপর ওদের আসার সময় ভালো লাগতেছিল না, খুব অসুস্থ লাগতেছিল এবং আমারও একটু মনে ছিল, কিন্তু আসলে আমি চাচ্ছিলাম যে বাড়িটার ভিতরে হচ্ছেটা কি বা কি এই পরিবেশ। টিনের একটা ঘর এবং বলতে গেলে ভেতরে গেটটা খোলা টাইপের মধ্যে ছিল, অনেকদিন পুরনো। তা আমি ভিতরে ঢুকতেই কেমন যেন একটা বিকট রকম শব্দ, মানে এটা মনে হলো যে টিনের উপর কিছুটা পড়লো। তো আমরা তিনজন ঢুকে আমরা আসলে একজনকে বললাম ঠিক আছে বাইরে যে দেখো কিছু পড়তেছে কিনা বা কি হলো হঠাৎ করে আকাশ থেকে এমন কিছু তো পড়ার কথা না, হয়তো আশপাশে নারকেল গাছের কিছু পড়তে পারে বা কোনো কেউ ইট মারলো কিনা আমাদের দেখে এরকম কিছু। তো ওরা খুব ভয় পাচ্ছিল, তো ওরা বের হতে যাচ্ছিল না, আমি বের হলাম এবং আমাদের ফোনে লাইট জ্বালিয়ে আমরা, মানে ঘরটা পুরো অন্ধকার ছিল এবং রাতের সময়। তো আমরা পরে দেখলাম যে সেখানে কিছুই নাই বাইরে। তো এরপর আরো ভয় লাগলো যে আসলে এমন ভাবে আসার পর থেকে একটার পর একটা হচ্ছেই সমস্যা। বিড়াল দেখতে পেলাম, তারপরে মাথা ব্যথা হচ্ছে হাঁটার সময়, বৃষ্টির মধ্যে কেমন যেন একটা অদ্ভুত রকম গন্ধ পাচ্ছি, মানে একটা মনে হচ্ছে যে পোড়া পুরো একটা গন্ধ, খুব বাজে রকম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ পর পর কুকুরের যে একটা ডাক, মানে কান্নার ডাক, এরকম হচ্ছিল। তো আমরা আর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে চাচ্ছিলাম না, ভাবলাম আমরা ব্যাক করি। তো ঠিক ব্যাক করব এই মুহূর্তে আসলে আমার একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে আমার পায়ের মধ্যে আলপিন টাইপের কিছু একটা ঢুকে যায়। তো আমি খুব চিৎকার করে উঠি যে আসলে এটা কি হলো পায়ে, মানে এটা পায়ের নিচে থাকা স্যান্ডেলের মধ্যে দিয়ে কিভাবে কাটলো আমি জানি না, কিন্তু আমার খুব ব্যথা লাগতো। আমরা বললাম যে ঠিক আছে এখানে 5-10 মিনিট বসি, আর আমার হাঁটার মতো শক্তি নেই। তো ওই বাড়ির সামনে আমি বসে আছি আমরা তিনজন, এবং ও বলতেছে যে তোমরা তাড়াতাড়ি চলো, এখানে থাকা ঠিক হবে না। তো পরে আসার সময় আসলে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু কেমন যেন একটা আমাদের খুবই মানে বৃষ্টি একটু ঝিরঝির হচ্ছে এবং রাতের সময় তারপর গরম লাগতেছিল, এবং রুমটার মধ্যে এমন একটা অবস্থা, মানে রুমের মধ্যে ছোট একটা খাট পড়েছিল, এটা চৌকি টাইপের হবে, আর একটা র্যাক, কিছু কাপড় চোপড় ছিল এবং ওগুলা খুব বলতে গেলে নোংরা, এবং আর তেমন কিছু নাই, যে কিছু পোড়া কাগজ টাগজ এখানে পড়েছিল। ঠিক আমরা আসতে যাব ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে একটা ওই সেম টাইপের বিড়াল ওইখানে আবার চলে আসে। তো কেমনে কি হইতেছে আমরা বুঝতেছিলাম, এবং তখন প্রায় রাত 9টার মতো বেজে গেছে। তো আমাদের মনে হয় যে সামথিং রং, এবং আমি তখন বিলিভ করতেছিলাম যে আসলে কিছু একটা তো এখানে হইতে পারে। তাহলে বললাম ঠিক আছে চলো। তো যখন হাঁটতেছি, হাঁটার মুহূর্তে আমাকে একজন বলতেছে যে আচ্ছা পেছন থেকে কি কেউ ডাকতেছে আমাদেরকে। আমি বললাম পেছন থেকে কে ডাকবে, আমরা তো প্রায় বাড়ি থেকে 2-4 মিনিট ধরে হাঁটতেছি, এখন তো ওখানে কেউ নাইও, বা কে চিনবে এত রাতে। এবং বাড়ি গ্রাম এলাকায় দেখবেন যে আপনারা 8টা বাজে দেয় বা 9টা বাজে পুরো নিস্তব্ধ এলাকাটা হয়ে যায়। তো ঠিক সেভাবে আমি যখন দেখলাম যে আসলে এত রাতে তো পসিবল না, আমি বললাম তোমরা চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। কারণ আমি বুঝতেছিলাম যে আসলে এই যে একটা পর একটা হইতেছে, এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক হয়তো হওয়ার সম্ভাবনাই আছে বেশি। তো এরপরেই আমাকে বললো যে পেছন থেকে নাকি ওদেরকে কে মানে হাত ধরে টানতেছে, যে মনে হচ্ছে যে এই কোন একটা মানুষ হাত ধরে ফেলছে, হাত ধরে খুব পিছন থেকে জোরে করে টানতেছে। তো ওরা হঠাৎ করে দাঁড়ায়, মানে হাঁটতে জোরে করে দাঁড়ায় পড়ছে যে কি হলো। আমি মানে আমি ওদের বলতেছিলাম যে কি হলো হঠাৎ করে তোমাদের, তোমরা এমন দাঁড়ায় পড়লা কেন। তো বলতেছে যে ভাই মনে হয় কেউ পিছন থেকে হাত ধরে টানতেছে। তাই বললাম ঠিক আছে তোমরা তাহলে এদিক দিয়ে বাড়ি চলে যাও, তোমাদের আর আমার সাথে যাওয়ার দরকার নেই, বেজিক তোমাদের সমস্যা হচ্ছে, আর তোমাদেরকে নিয়ে আমি চাচ্ছি না। এবং ওদের বাড়িটা একটু আমার বাড়ি থেকে যেতে প্রায় 10 মিনিট লাগে। তো ওই রোড দিয়ে যেখানে ছিলাম আমরা হাঁটতেছিলাম, ওইখান দিয়ে ওদের বাসাটা কাছে এমন কিছু একটা। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, তোমরা চলে যাও। তা আমি আসতেছি, তো ওই সময় আমার সামনে একটা লোক হঠাৎ করে ডাক দিল যে এদিকে আসো। তো আমি বললাম যে বলেন। তো লোকটার পরনে একটা সাদা জুব্বা টাইপের ছিল এবং মাথায় পাগড়ি বাঁধে। তো বললো যে তুমি কোথায় থাকো। তো আমি পরে বললাম যে এখানে আমার বাড়ি এটা। তো সে বলল ঠিক আছে তুমি চোখ বন্ধ করো। তো আমাকে যখন এই কথাটা বলছে আমি খুব ভয় পেয়েছি, চোখ কেন বন্ধ করবো এত রাতে, বা ছিনতাইকারী এমন কিছু, মানে মাথায় তখন কি যে কাজ করতেছে একমাত্র আমি আর আল্লাহ জানি। তো ওইটার সময় দেখলাম যে উনি আমার মুখে টাচ করলো, মানে মাথা কপাল থেকে একদম মাথার নিচ পর্যন্ত টাচ করে দিল হাত দিয়ে। এবং ওই সময় আমি বুঝতে পারলাম খুব ঠান্ডা, মানে মারাত্মক রকমের ঠান্ডা একটা হাত, যে হাতটা আসলে
কি বলবো, এটা 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 শুধু আমি বিলিভ করি যে এরপরেই আমি বাড়িতে গেলাম এবং আমার বাড়ির লোকজন বললো যে আমার চোখে নাকি নিচে কেমন কালো একটা দাগ পড়ে গেছে। এবং আমি বাড়িতে এসে আমি যখনই ভাবলাম যে উজু করি, এমন জায়গা থেকে আসছি, তো উজু করতে যাই দেখলাম যে আমার পায়ের ওই যে আলপিনটা ওটা ঢুকছিল, ওটার ব্যথাটা নাই, ব্যথাটা অনেক কমে গেছে। এবং পরে 2-1 দিন পর ওই জায়গা থেকে আমরা জানতে পারলাম যে আসলে আমাদের ওইখানে যাওয়ার আগে, তার কিছুদিন আগে ওখানে লাশ আত্মহত্যা করে। ওইখানে একটা ভাইয়া ওইখানে আত্মহত্যা করেছিল এবং সে তারপর থেকে নাকি একটু বেশি সমস্যা, এখানে কেউ মানে যাওয়া আসা করে না, গেট বন্ধ থাকে, লক থাকে। তো তারপরে আমরা সেদিন কিভাবে গেট খোলা পেলাম আল্লাহ জানে। এবং সবথেকে অবাক করার ব্যাপার হচ্ছে যে আমার সামনে যে লোকটা আসলো এবং যে কালো বিড়াল দেখলাম, পেছন থেকে যে আমার বন্ধুর শার্টটা টান দিল, আসলে এটা কারা ছিল আমরা কিছুই জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে বাস্তবিক জীবনে হয়তো হ্যাঁ, ভৌতিক একটা অভিজ্ঞতা বা একটা যে অনুভূতি, এই জগতের কিছুটা অস্তিত্ব আছে, এটা সত্য। এবং আমি মনে করি যে আসলে যারাই রাতের বেলা চলাফেরা করবেন তারা অবশ্যই আগুন জাতীয় কিছু রাখার চেষ্টা করবেন, সেটা ম্যাচ হতে পারে বা লাইটার হতে পারে, কারণ আসলে এরা এটা ভয় পায়। তো সেদিন আমার কাছে হয়তো ছিল না দেখে আমি এমন কোনো ব্যবস্থা করতে পারিনি। কিন্তু আসলে এই ব্যাপারগুলা যাদের সঙ্গে ঘটে তারাই বুঝতে পারে যেটা কত ভৌতিক এবং অদ্ভুত রকমের ঘটনা। আর একটা মানুষের হাত তো এত ঠান্ডা হওয়ার কথা না, মানে তাদের হাত যে পরিমাণ ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা আসলে আমাদের খুব, আমি বেসিক্যালি আসলে মনে করি যে এইভাবে সে মাথা থেকে থুতনি পর্যন্ত চাই হাত পোলাই দিল, হয়তোবা এটা সেই জানে যে সে কেন করছে। কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব উইয়ার লাগছে এবং এরপর আমি হেঁটে আসতেছিলাম, আমার তেমন ভয় লাগতেছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো এই ঘটনাটা সম্পূর্ণ একটা স্কুলকে নিয়ে। এই স্কুলটা হবিগঞ্জের কোন এক জায়গায় এবং এটা বেশ বড় একটা সরকারি স্কুল এবং সেখানে নাকি প্রায় সময়, মানে ইভেন এখনো নাকি সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে এবং অনেক কিছু দেখতে পায় রাত্রেবেলা। এটা নাকি শহর থেকে বেশ সাইডে। তো আজিম ভাইয়ের এক ফ্রেন্ড, উনি যখন ক্লাস 9-এ পড়তেন তখন সেই স্কুলটা ছেড়ে আরেক জায়গায় চলে যাবে। তো স্কুলের শেষের দিন ওনার যখন বিদায় বেলা, উনি সবার সাথে হাই হইলা করে যখন চলে যাবেন, তখন এখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, এক চাচা। সেই চাচা নাকি অনেক বয়স ছিল এবং উনি অনেক পুরানো একজন সিকিউরিটি গার্ড ছিলেন। তো সেই চাচার সাথে কথা বলতে বলতে আজিমের সেই ফ্রেন্ড বলতেছে, চাচা আমি আজকে চলে যাব, তো অনেকের কাছে অনেক সময় স্কুল নিয়ে খারাপ কিছু শুনছি যে স্কুলে নাকি রাতে অনেক কিছু দেখা যায়, তো আপনি তো একটা সময় এখানে নাইট গার্ড ছিলেন, আপনি যদি কখনো কিছু দেখে থাকেন একটু জানাইলে ভালো, একটু শুনতাম আর কি। তো সে চাচা আর কি রাজি হয় না, বলে আর এগুলা মিথ্যা কথা, এগুলা কিছুই না, কিছুই দেখা যায় না। অনেক বলার পর তো সেই চাচা বলে, আচ্ছা একটা ঘটনা আছে, এটা বলতেছি, কিন্তু এরকম তোমরা ভয় পাবা কিনা জানি না, আচ্ছা বলতেছি। তো সেই আজিমের সেই ফ্রেন্ডকে বলে। তো ঘটনাটাকে ছিল এরকম যে সেই চাচা নাকি যখন ঘটনাটা বলে তার বেশ কয়েক বছর আগে সেখানে তিনি সেই স্কুলে তিনি নাইট গার্ড হিসাবে কাজ করতেন এবং সেখানে রাত্রি লাগে 3 জন কাজ করতো। স্কুলটা বর্ণনাটা হচ্ছে এরকম যে স্কুলটার গেটে ঢুকতেই বিশাল বড় মাঠ, মাঠের একটা পাশেই ওই নাইট গার্ডদের থাকার জন্য একটা রুম ছিল, আর সেই রুমের ঠিক কয়েক কদম সামনেই একটা হাফ বিল্ডিং ছিল, মানে উপরে টিন শেড, নিচে একটা ফ্লোরের রুম ছিল এবং সেই রুমটাকে বেশ বড় ছিল, নার্সারি এবং প্লে গ্রুপের ক্লাসগুলো ওখানে হতো। আর ওটা পার হয়ে 2টা বেশ বড় বিল্ডিং ছিল, 3তলা বিল্ডিং। তো এরকমই ছিল আর কি স্কুলের এরিয়াটা, এবং এটা নাকি একটু সাইডে ছিল, তো আশেপাশে লোকারণ্য খুব একটা মানে ওইরকম ছিল না এবং মানুষ এরকম আশেপাশে থাকতো না, কিন্তু খুব সুন্দর পরিবেশে স্কুলটা ছিল। তো সেই চাচা ওনার কাজটা ছিল এরকম যে রাত 12টা থেকে 2টা পর্যন্ত ওনার ডিউটি ছিল, তারপরে আবার শিফটিং ডিউটি হয়, 2টা থেকে 4টা পর্যন্ত আরেকজন, আবার 4টা থেকে 6টা পর্যন্ত আরেকজন, এরকম ছিল। তো চাচা নাকি রাত্রে এরকম ওনাদের এরকম অভ্যাস ছিল এরকম যে প্রতি রাতেই ওনাকে প্রতিটা স্কুলের রুম উনি চেক করতো যে তালা মারা আছে কিনা, সবগুলো জানালা লাগানো আছে কিনা, সব চেক করতো। কারণ ওনাদের একটা গ্রুপ ছিল সকালে জানালা এবং তালা লাগা যেত এবং ওনারা চাচারা এই কাজটাই করতো। বিশেষ করে এই কাজগুলো করতো যখন কোনো পরীক্ষা হবে, পরীক্ষার আগের দিন। তো যাই হোক, সেই চাচা একদিন নাকি উনি ওই বড় বিল্ডিং উনি যায়, তো উনি গিয়ে 1তলা চেক করতেছে, সব ঠিক, 2তলা চেক করতেছে, তাও ঠিক, 3তলা তো ছাদ। তো উনি যখন ওনার ডিউটি শেষ করে রাত্রে 1:30 কি 1:45টার দিকে যখন নিচে নামে, তিনি হঠাৎ করে নিচে নামার পর উনি ফিল করতেছিল যেন পিছে কিছু একটা দেখতেছে। উনি হঠাৎ করে ঘুরতেই দেখে
3 তলায় ছাদের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে এবং অনেক ভয়ঙ্কর, মানে একটু লম্বা আকৃতির এরকম দাঁড়ায় আছে। মানুষটা যে রকম লম্বা আকৃতির হয় তার থেকে বেশ লম্বা এরকম সেটা দাঁড়ায় আছে। যেটা দেখার পর চাচা ভাবে যে হয়তো ওনার বয়স হয়ে গেছে, চোখের ভুল। উনি আবার টর্চ মারতেছিল, তো টর্চ মারার পর দেখতেছে কিছুই দেখা যায় না। উনি নাকি বিল্ডিং এর ঠিক নিচে বরাবর কাছাকাছি যখন আসে আবার দেখতেছে থেকে যে স্পষ্ট কিছু একজন দাঁড়ায় আছে, কিন্তু এটার চেহারাও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। চাচা ভাবে যে হয়তো উনি চোখের ভুল, বা আবারও উনি নিজের মনে করে যে হয়তো অন্যমনস্ক আছে, যেন কিছু ভুল দেখতেছে। তো উনি আবার ওনার রুমে এসে পড়ে। এরকম টানা কয়েকদিন উনি সেম জিনিস দেখতেছে। তখন নাকি তিনি সেখানে নতুন নাইট গার্ড হিসাবে কাজ শুরু করে আর কি। এরকম যখন দেখতেছে কয়েকদিন দেখার পরে ঠিক সেম জায়গায় এরকম দেখতেছে, উনি নিজের থেকেই ফিল করতেছে হয়তো ওনার ভুল। আবার উনি আবার ভাবতেছে না, আমি তো ভুল করার কথা না। তো একদিন উনি করে কোনো সিকিউরিটি গার্ডের আরেকজন যেটা ছিল, মানে সহকর্মী যিনি ছিল, ওদের একজনকে বলে যে আমি এরকম তো খারাপ কিছু দেখতেছি মনে হয়, আর অনেক সময় শুনছি যে স্কুলে অনেক সময় কিছু দেখা যায়, তো তোমরা একটু আসবে, কেউ দেখো না আজকে রাতে, আমি যখন কাজ শেষ করি তোমাদের ডাক দিব। তো এরকম এক সহকর্মী যায়, সহকর্মী গিয়ে এরকম দেখে ঠিক সেম জিনিস সেই রাত্রেবেলা। এবং চাচা বলে যে উনি নাকি যখন ওই ডিউটিতে ঢুকতো তখন, মানে ওই বিল্ডিং এ ঢুকতো তখন নাকি উনি দেখতো না, যখন নামতো তখন এই জিনিসগুলো দেখতো। তখন সেই সহকর্মী চাচাকে বলছে, চাচা উপরে তো কি জানি দেখা যায়, ঠিক আছে টর্চ মারলাম, কিছু আবার দেখা যায় টর্চ মারলে। থাক চাচা, এটা ভয় পাওয়ার কিছু নাই, আমরা নাইট গার্ড হিসেবে কাজ করি, আমাদের কাজই তো এটা, ভয় পেলে তো আমরা কাজ করতে পারবো না, পরিবার খাওয়াইতে পারবো না। আপনি দেখছেন আপনার তো কোনো ক্ষতি করতেছে না, আপনি আপনার কাজ শেষ করে আবার এসে পড়েন। তো সেই চাচা তো এরকম 2-1 বার দেখার পর তুমি ওনার রুমে এসে পড়ে, ওনার রাতে এখানে থাকে। আর উনি খুব একটা, মানে কাউরে কিছু বলেও না, স্কুলে কাউ কিছু বলে না, কারণ কথা হচ্ছে নিজের মধ্যে ওনারা 3 জনের মধ্যে কথাটা রাখছিল, মানে 3 জন যে সিকিউরিটি গার্ড ছিল। তো একদিন ওই ওনাদের রুমের পাশে যে হাফ বিল্ডিং ঘরটা যে ছিল স্কুলের, সেখানে হয়তো পরের দিন পরীক্ষা ছিল, পরীক্ষা হবে। তো তখন সেই চাচার আগের দিন রাত্রেবেলা দেখতেছিল যে রুমের সবকিছু ঠিক আছে নাকি। তো আমি আগে বলছিলাম যে ওই স্কুলে নাকি সিস্টেম ছিল এরকম যে প্রতিদিন বিকেলে জানালা এবং দরজা সবাই লাগাই যেত, তালা মেরে যেত, এবং জানালাটা নাকি সবাই হুক লাগাই যেত, মানে একবার ভিতরে আটকায় রাখতো। চাচা দেখতেছে হঠাৎ করে সেই রুমের সামনে যেতে, হাফ বিল্ডিং সেই রুমের সামনে যেতে দেখতেছে যে রুমের জানালা একটা খোলা। তো উনি এটা দেখার পর কিছুটা ভয় পেয়ে যায়। উনি ভাবে যে কি ব্যাপার, এত রাতে এখানে জানলা খোলা। উনি আবার মনে মনে ভাবতেছিল যে অনেক সময় এখানে ছেলেপেলেরা নকল করে, কি আবার জানলা খুলে গেল নাকি। তো উনি ভিতরের দিকে তাকায় দেখে যে কেউ আছে নাকি। উনি দেখে শেষের বেঞ্চে ঠিক সেদিন যেরকম কিছু একটা দেখছিল সেরকম একটা কিছু দাঁড়ায় আছে, এবং দাঁড়ানোর পর সে বেঞ্চের মধ্যে বসে যায়। চাচা দেখার পর অনেক ডাকাডাকি করে বলতেছে, আপনি কে, ভিতরে কে দাঁড়ায় আছেন, অনেকক্ষণ ডাকাডাকি করে। চাচা নাকি সেদিন টর্চ মারতে যাবে, সে চাচা বলে যে রুম থেকে বের হওয়ার পর টর্চটা অন হয়েছিল, যখন রুমের দিকে ওই রুমটায় ভিতরে টর্চ মারতে যাবে তখন টর্চ আর কাজ করে না। উনি ডাকতেছে, কিছুই আসে না, দেখেও না, ঠিক পিছের সিটে এরকম। তুমি ভাবতেছে যে আমি এক কাজ করি, ভিতরে আমার রুম থেকে চাবিটা নিয়ে আসি, যেহেতু আমার রুমের পাশে, আমাদের সাহস ছিল, যেহেতু আমার রুমের পাশে কি আছে এটা আজকে আমি দেখেই ছাড়বো। তখন চাচা নাকি যখন ডাকছিল দেখতেছে, আবার যখন ডাকে তখন সেই জিনিসটা নাকি চাচা দিকে ঘুরে তাকাতেই চাচা দেখতেছে একটা চোখে আলো, মানে চোখটা জল জল করতেছে। তো এটা দেখার পর চাচা বলে, যারা তুই দাঁড়া, আমি আসতেছি, মানে এটাকে বলতেছিল তুই দাঁড়া, আমি আসতেছি। চাচা নাকি তার রুমে তাড়াতাড়ি আসে, তার সহকর্মী যিনি ছিল তাকে বলে যে এরকম রুমের মধ্যে দেখছি, তাড়াতাড়ি তোরা আয়। আচ্ছা, ওরা নাকি গেছে, গেট খুলতেই দেখতেছে কিছুই নাই। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রুমে নাকি আরেকটা জানালা ছিল, ওই জানলার পাশে নাকি মাঠের পিছন সাইডে কিছু ঝোপঝাড় ছিল, ওই সাইডটা ছিল। দেখ ওই জানলা সবগুলা খোলা। চাচা এসে তার সহকর্মীকে বলতেছে, আমি কিছুক্ষণ আগে আসলাম, তখন দেখলাম জানলাগুলা বন্ধ। আরেক সহকর্মী বলতেছে যে এই জানলাগুলো আমি আজকে নিজে দুপুরে লাগাই, রুমটা তালা মেরে গেছি, এর মধ্যে কেউ ঢুকেও নাই, জানলা কোন লোকে। তখন তারা আবার জানা লাগায় রুম, যার যার রুমে, আমাদের রুমে এসে পড়ে, এবং 3 জনই কথা বলতেছিল যে আচ্ছা যাই হোক, এই স্কুলে হয়তো অনেক সময় শুনছি খারাপ কিছু আছে, বাদ দেয়, এগুলো আমাদের কোনো ডিসকাস করা বা কোনো কথা বলার দরকার নাই, যেটা দেখছি হ্যাঁ আমাদের কোনো ক্ষতি করে নাই, ক্ষতি করলে নিলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো। যাই হোক, এরকম তো মাঝে মাঝে টুকিটাকি সমস্যা হচ্ছিল। তো কয়েকদিন পরে হঠাৎ রাতে চাচা, সেদিন ওদের কারো ডিউটি ছিল না, চাচা নাকি ওয়াশরুমে যাবে। উনি হঠাৎ ওয়াশরুমে যখন যাবে রাত্রে নাকি তখন 1-2 বাজে, একটা কান্নার আওয়াজ পাচ্ছিল। কান্নার আওয়াজটা এমন ছিল যে রাতে অনেক সময় বিড়াল ঝগড়া করলো, অনেক সময় করুণ সুরে যেরকম আওয়াজ করে না, অনেক সময় মনে হয় যে মানুষের বাচ্চা কাঁদতেছে, এরকম একটা আওয়াজ। চাচা তো মনে করছে বিড়ালের আওয়াজ হবে। উনি ওয়াশরুমে যায়। ওয়াশরুমটা ছিল নাকি স্কুলের যে বড় বিল্ডিং ছিল, বড় বিল্ডিং সামনে। তো উনি ওয়াশরুমে যায়, ওয়াশরুম যখন বের হয়, ওয়াশরুম থেকে বের হয়ে দেখতেছে কান্নার আওয়াজটা আরো বিকট ভাবে বাড়তেছে।
তুনি ভাবে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু হাতে টর্চ আছে, গিয়ে দেখি কোথা থেকে আওয়াজ আসতেছে। তো সেই চাচা নাকি আশেপাশে ঘুরতেছে, তো ঘুরতে ঘুরতে উনি নাকি ঠিক সিঁড়ির সামনে গিয়ে, মানে স্কুলের মধ্যবর্তী স্থানে সিঁড়িটা ছিল, সিঁড়ির সামনে যায়, উনি দেখতেছে দোতলার থেকে সাউন্ডটা আসতেছে। উনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে, এবং ডান দিকে বেশ লম্বা করিডোর, বাম দিকেও বেশ লম্বা করিডোর, আর দুই সাইডে শেষ কর্নারে ওয়াশরুম। চাচা ডান দিকে তাকাতেই দেখে যে ওয়াশরুমের ঠিক কাছাকাছি কেউ একজন, সেই যে ওইরকম দেখছিল ছাদে এবং সেই রুমে এরকম দাঁড়ায় আছে এবং ওনাকে দেখে বসে গেছে। চাচা নাকি আজকে, মানে উনি নাকি সেদিন খুব সাহস নিয়ে বলতেছিল যে আমি আজকে দেখেই ছাড়বো এটা কি। উনি নাকি কাছাকাছি যায় খুব চিৎকার করতেছিল, তুই কে, তুই দাঁড়া, আমি আসতেছি। টর্চ জ্বালায় জ্বালায় যখন চাচা যাচ্ছিল, হঠাৎ করে ওইটা যখন কাছাকাছি আসবে, দেখুন আর টর্চটার আলো কমে গেছে, এবং সেটা নাকি সেদিনের মতো আবার তাকাচ্ছে চাচার দিকে, এবং চাচা নাকি স্পষ্ট দেখে মানুষ অ্যাক্সিডেন্ট করলে মানুষের চেহারা যেমন বিকৃত হয়ে যায়, সেরকম একটা বিকৃত চেহারা, এবং চোখটা খুব জল করছে, এবং এটা একটা কালো কালার একটা চাদর পরা, মানে উনি অন্ধকার এটা দেখছিল, এবং এটা উনি দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে নাকি স্কুলের দোতলা থেকে নিচের দিকে নেমে যায়, এবং উনি নাকি পা পিছলে পড়ে উনি খুব ব্যথা পায়। এমন সময় ওনার সেন্স নাকি থাকে না, ওনার সহকর্মী যারা ছিল ওনারা নাকি এরকম চিৎকার শুনে চাচাকে এসে নিয়ে যায়। চাচা সেন্স আসে ঠিক ফজরের সময়, তখন চাচাকে জিজ্ঞেস করে চাচা কি সমস্যা হয়েছে, বলতেছে আমি এরকম এরকম দেখছি, আমার খুব ভয় লাগতেছিল। তো সিকিউরিটি গার্ড যারা বাকি যারা ছিল, সহকর্মী যারা ছিল, তারা বলতেছে দাদা দেখেন এই স্কুলের সমস্যা আছে আমরা জানি, এবং এটা যে রেগুলার হচ্ছে এখন এটা আমরা এখন বুঝতেছি, এখন আমরা যেহেতু আমাদের পরিবার বাঁচাইতে হবে, পেট বাঁচাইতে হবে, আমাদের কাজ করতে হবে, কিছু করেন না, এগুলো ভয় পাইলে হবে না। আর আপনি এগুলো কেন দেখতে গেছেন, যেটা আছে আছে, ওটা নিয়ে আপনি চিন্তা করা লাগবে না। তো তখন নাকি চাচার টানা কয়েকদিন জ্বর, আর সেই চাচা নাকি বেশ নাম করা একজন সিকিউরিটি গার্ড ছিল সেই স্কুলের, ওনার নাকি সচরাচর ছুটি নিতেন না, যেহেতু ওনার জ্বর ছুটি লাগছে নেওয়া। তো তখন নাকি অন্যান্য টিচার বা যারা কর্তৃপক্ষ ছিল তারা বলতেছে কি সমস্যা, উনি এতদিন ছুটিতে কোনো অসুস্থ হয়ে গেল নাকি। তখন বাকি যে সহকর্মী ছিল দুজন, ওরা বলতে বাধ্য হয় যে হ্যাঁ চাচা এই জিনিসগুলো দেখছে, যদি সম্ভব হয় চাচাকে দিনের বেলা রিভিউ দেন। তখন ওনারা কর্তৃপক্ষ বলে যে আসলে তো আমরা যারা পুরান যারা ছিল কর্তৃপক্ষ, তারা বলে যে হ্যাঁ আমরা শুনছি স্কুলটা অনেক সময় অনেক কিছু দেখা যায়, এগুলো তো গবেষণা করার দরকার নাই, যেটা আবার হয়েছে ঠিক আছে স্যার আমরা দিনে ডিউটি দিচ্ছি। তো সে চাচা বলে তারপর থেকে তিনি দিনে ডিউটি করেন, রাতে আর করেন না। তবে এটা সত্য যে এখনো নাকি সেই স্কুলে অনেক সময় অনেক কিছু দেখা যায় রাত্রেবেলা, আর এটাই আমাকে সেই আজিম ভাই সেটা ঘটনা শেয়ার করে, এবং আজিম ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আর আশা করছি আপনার ঘটনা ভালো লাগবে। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।